দেশের অর্ধেক জনসংখ্যা নারী। বাংলাদেশের রাজনীতিতে নারীর ক্ষমতায়ন আজকের দিনে একটি বহুল উচ্চারিত শব্দ, বহুল আলোচিত বিষয়। কিন্তু বাস্তবে এর প্রতিফলন কি? নারীর ক্ষমতায়নের প্রসঙ্গটি আমরা কিভাবে দেখছি? রাজনৈতিক দলগুলোর ঘোষণাপত্রে নারীর নেতৃত্ব, অংশগ্রহণ এবং ক্ষমতায়নের প্রতিশ্রুতি আছে বিস্তর। তবে মনোনয়ন, সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তব রাজনীতিতে নারীর অবস্থান এবং অংশগ্রহণ নিয়ে রয়েছে বিস্তর বিতর্ক। বিশেষ করে বিএনপি, জামাতে ইসলামী তাদের নারী নীতি ঘোষণা করেছে ইশতেহারের সঙ্গে। সেসব ঘোষণা বাস্তবতা সঙ্গে তাদের যে অবস্থান, সেগুলো মাঝে মধ্যেই সমালোচনা জন্ম দিচ্ছে, ফাঁক ফোকর দেখা যাচ্ছে কথায় এবং কাজে, এবং সেটি আজকে আমাদের প্রধান আলোচনার বিষয়। তবে নির্বাচন যেহেতু ঘনিয়ে এসেছে এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য সবাই প্রস্তুত, আমরা সেই নির্বাচনের সামগ্রিক আঙ্গিক নিয়ে, পরিস্থিতি নিয়ে, নিরাপত্তা নিয়ে, ভোটারদের অংশগ্রহণের যে প্রস্তুতি, রাজনৈতিক দলগুলোর প্রচারণা, সেসব বিষয়েও আমরা কথা বলবো। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবার জন্য, বিশ্লেষণ দেওয়ার জন্য, তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরবার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন আমাদের সঙ্গে ডক্টর ফাহমিদা খাতুন, নির্বাহী পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ। স্বাগত আপনাকে। প্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দিবেন রাশেদা কে চৌধুরী, শিক্ষাবিদ এবং সাবেক উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকার। তাকেও আমরা কিছুক্ষণের মধ্যে পাবো। আর আজকে আমাদের সামনে কিছু তরুণ ভোটার রয়েছেন, প্রথমবারের মতো কিছু শিক্ষার্থী রয়েছেন। সামগ্রিকভাবে নারীর নীতিতে রাজনৈতিক দলগুলোর অবস্থান, একই সঙ্গে বাংলাদেশের নির্বাচন, নতুন বাংলাদেশ রচনার ক্ষেত্রে কি ভূমিকা পালন করবে, গণভোট নিয়ে তাদের কি ভাবনা, সব কিছু মিলিয়ে তাদের মনোভাবও আমরা জানবার চেষ্টা করব। আলোচনায় যাবার আগে, যেহেতু নারীর প্রসঙ্গ নিয়ে আমরা গুরুত্ব দিচ্ছি আজকের আলোচনাতে, প্রথমত আমরা দুই দল তাদের নারী নীতিতে কি বলছে বা কি বলার চেষ্টা করছে সেটা একটু শুনে আসবো, তারপর আলোচনায় যাব। যেই দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী, সেখানে নারীর ক্ষমতায়ন যদি আমরা নিশ্চিত করতে না পারি, আমরা যত বড় বড় কথাই বলি না কেন, কোনোটি কখনো সাকসেসফুল করা সম্ভব নয়। আপনারা দেখেছেন দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন ইনি বাংলাদেশের মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে বিনামূল্যে করে দিয়েছিলেন। আজ বাংলাদেশের হাজারো লক্ষ কোটি নারী শিক্ষার আলোয় আলোকিত হয়েছে, কিন্তু এই নারী, এই মা বোনদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। বিশেষ করে মহিলা শ্রমিক যারা থাকবেন, নারী শ্রমিক, তাদের জন্য কর্মঘণ্টার ব্যাপারে আমাদের একটা প্ল্যান আছে, আমরা বলেছি পর্যায়ক্রমে সেটা ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। এখানে শ্রমঘন এলাকায় নারীদের জন্য অবশ্যই তাদের বাচ্চাদের, বেবিদের ডে কেয়ার সেন্টার থাকতে হবে। তবে হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ নারীরা যেখানে কাজ করবেন সেখানেই কেবল এটা মেনটেন করা সম্ভব, সেইটা যৌক্তিকতার ভিত্তিতে হবে। আমরা শুনলাম তাদের বক্তব্য, প্রধান দুই দল এবং জোটের নেতা জনাব তারেক রহমান এবং ডক্টর শফিকুর রহমানের বক্তব্য শুনলাম। নারীর বিষয়ে তাদের ঘোষণায়, তাদের বক্তব্যে যথেষ্ট ইতিবাচক কথা আমরা দেখছি, শুনছি। কিন্তু আসলে কতটা গুরুত্ব পাচ্ছে নারী তাদের অংশীদারিত্বের ক্ষেত্রে এবং তাদের নেতৃত্বের ক্ষেত্রে, এবং আগামী দিনে নারীদের যে প্রত্যাশা, সে প্রত্যাশার ক্ষেত্রে আসলে তাদের মনোভঙ্গি এবং দৃষ্টিভঙ্গি কী, সেটি শুনবার জন্য প্রথমে আমি ডক্টর ফাহমিদা খাতুনের কাছে যেতে চাই। আসলে তারা যে মুখে যা বলছে, বাংলাদেশের যে লেগেসি, রাজনীতিতে নারীর অংশগ্রহণ এবং পেশা জীবনে নারীর যে অংশগ্রহণ বা পারিবারিক জীবনে নারীর যে অংশগ্রহণ, সামাজিকভাবে নারীর যে মর্যাদা, সব কিছু মিলিয়ে মুখে আমরা বলছি নারীর ক্ষমতায়ন খুব জরুরি। দেশের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী এবং সেই সঙ্গে ভোটাররাও অর্ধেক ভোটার বেশি নারী। সেক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ একটা অবস্থানে থেকেও নারীদেরকে যেভাবে পোট্রে করা হচ্ছে, যেভাবে নারী নিয়ে আলোচনা হচ্ছে, আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। একদিক থেকে দেখেন, নারী তো বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি, তো সুতরাং তাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে, এটা একটা ভালো বিষয় যে তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। কিন্তু দেখার বিষয় হচ্ছে যে কোন দৃষ্টিকোণ থেকে তাদেরকে আমরা আলোচনা করছি, কি নিয়ে। আমরা কি তাদের সমাজে অংশগ্রহণ করা এবং তাদের ক্ষমতায়ন, তাদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক স্বাধীনতা, এগুলো নিয়ে আলাপ করছি, নাকি তাদেরকে
কিছুটা পিছনে নিয়ে যাওয়ার জন্য আলাপ করছি, সেটাই দেখার বিষয়। আপনি বলেছেন যে বাংলাদেশে আসলে আমাদের এতদিন পর্যন্ত তো বিরাট লম্বা একটা সময় ধরে নারী নেতৃত্বই দেশকে পরিচালনা করেছে, এবং এই প্রথমবারের মতো বহুদিন পরে এখন আমরা আর নারী প্রধান দেশ প্রধান পাচ্ছি না। তো সেই দিক থেকে আপনি যদি বলেন যে নারী প্রধান থাকলেই যে নারীদের উন্নয়ন হবে সেটা না, কারণ বিষয়টা হচ্ছে যে আপনার সামগ্রিক একটা রাজনৈতিক নীতি, অর্থনৈতিক নীতি, সামাজিক নীতি, আইনগত বিষয়, সাংস্কৃতিক পরিমণ্ডল সব কিছু মিলেই নারী এবং পুরুষ দুইজনেরই বিকাশের একটা জায়গা গড়ে ওঠে। আমরা এই পর্যন্ত যে এসেছি স্বাধীনতার ৫৪ বছর পরে, আমরা দেখছি যে বাংলাদেশের যে শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বাড়ছে। যদিও নারী মোট জনসংখ্যার ৫১%, কিন্তু অর্ধেক আসেনি, ৪০% মতো নারীর অংশগ্রহণ। তো সেটা একটা ভালো দিক, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে নারীরা কাজ করছে, তারা কি আসলে যে যে অনানুষ্ঠানিক খাতগুলোতে তো বেশি কাজ করে, ইনফর্মাল সেক্টরে, তারা কি ফর্মাল সেক্টরে নীতি নির্ধারণ, ডিসিশন মেকিং প্রসেসে কতখানি অংশগ্রহণ করতে পারছে? কারণ ইনফর্মাল সেক্টরে তারা ছোট কাজ, ছোট বেতনে, সেগুলার জব সিকিউরিটি এগুলি অনেক কম। সেটা বিষয়, সেটা সামগ্রিকভাবে বাংলাদেশের শ্রমবাজারের একটা বৈশিষ্ট্য, নারীর ক্ষেত্রে আরও বেশি সেটা। তো এখন আমরা যে আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে নারীর আলোচনার বিষয়টি সামনে এসেছে, এবং বড় বড় দলগুলো তারা নারীর বিষয়টাকে তাদের মতো করে তুলে ধরছেন। তো এখানে বক্তব্য একটা, আর করব কি সেটা হচ্ছে মূল বিষয়টা। তো টেস্ট অফ দ্য পুডিং ইজ ইন ইটিং, তাই না? সো আপনি কাগজে যেটা লিখবেন, বাস্তবায়ন সেটা কিভাবে হবে সেটাই হচ্ছে মূল বিষয়। আমরা সেটার দিকে যাব। এখন আরও যে বিতর্কিত বিষয়গুলো আছে সেটা তো অনেক আলোচিত হচ্ছে, তাহলে আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা ঠিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকের অনুষ্ঠানে, যোগ দিয়েছেন রাশেদা কে চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। স্বাগত আপনাকে। আপনার সঙ্গে আমরা কথা বলছি, কিন্তু এই মুহূর্তে কুমিল্লা ১১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমরা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। যদি আপনি শুনতে পান, আপনাকে স্বাগত। কয়েকটি প্রশ্ন করতে চাই। শুরুতে জানতে চাচ্ছি শুনতে পাচ্ছেন কিনা? জি, আমি শুনতে পাচ্ছি, আপনাদেরকেও স্বাগত। জি, আপনি একজন শীর্ষ একজন নেতা, কেন্দ্রীয় জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির। আমি বেশ কয়েকদিন আগে আপনাদের যে অ্যাসপায়ারিং বাংলাদেশ একটা পলিসি ডায়ালগ হয়েছে, সেখানে আপনি মূল বক্তা ছিলেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। ফ্লোর থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে, আমিও সেই ফ্লোরে ছিলাম। একটি প্রশ্ন আমাদের রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী করেছিলেন। শুরুতেই এই প্রশ্নটি করতে চাই যে আমরা ওই প্রশ্নটি রিপিট করব আর কি, যে আমরা নারীর ক্ষমতায়নের কথা বলছি, কিন্তু যেমন এই জামাত ইসলামীর আমিরও বলেছেন যে ইউ আর প্রিপেয়ারিং, কিন্তু এই বছর কিন্তু ভোটের মাঠে আপনাদের কোনো প্রার্থী নেই। এই বিষয়টা যদি একটু আমাদেরকে আরেকটু পরিষ্কার করে বলতেন যে আপনারা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন আগামী দিনের জন্য। এখন কিন্তু আপনাদের দলের নির্বাচনের মাঠে নারীর অংশীদারিত্ব আমরা দেখতে পাচ্ছি না। আজকের আলোচনাটি কিন্তু আমাদের নারীর অংশীদারিত্ব এবং নারীর ক্ষমতায়নের প্রশ্ন নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি। এখানে আছেন ডক্টর ফাহমিদা খাতুন, নির্বাহী পরিচালক সিপিডি, রয়েছেন রাশেদা কে চৌধুরী, সাবেক উপদেষ্টা, এবং আমাদের কিছু তরুণ শিক্ষার্থী রয়েছেন। তাদের সামনে আপনি যদি এই বিষয়টি একটু বলতেন, এর সঙ্গে আপনি ভোটের মাঠের বর্তমান যে চিত্র সেটিও আমাদেরকে একটু ব্রিফ করবেন, যে সামগ্রিকভাবে নির্বাচনের পরিবেশ, নির্বাচনের মাঠ কেমন দেখছেন আপনি একজন শীর্ষ কেন্দ্রীয় নেতা হিসেবে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে ধন্যবাদ। আপনারা জানেন যে জামাত ইসলামী পার্লামেন্টে নারীদের প্রতিনিধিত্বের ব্যাপারে একমত এবং উৎসাহী। ইতিপূর্বেই যে সমস্ত পার্লামেন্টে আমাদের প্রতিনিধিত্ব ছিল, আপনার রিজার্ভ কোটাতে, সেখানে আমাদেরও নারী প্রতিনিধিত্ব ছিল। সুতরাং নারীদের এমপি হওয়ার বিষয়টি জামাতের পূর্ব সিদ্ধান্তই ছিল এবং সেটা অব্যাহত আছে। এবার যে দীর্ঘদিন ধরে ন্যাশনাল কনসেনসাস কমিটি হয়েছে,
সেখানে পার্লামেন্টের সরাসরি ভোটে নারীদের অংশগ্রহণের বিষয়টি ব্যাপক আলোচনা হয়েছে এবং সে আলোচনায় আমিও অনেক গুরুত্ব দিয়ে সেখানে অংশগ্রহণ করেছিলাম। আমাদের কনসেন্সাস কমিটিতে আমরা একমত হয়েছি যে অ্যাটলিস্ট 5% নারী সদস্য সরাসরিভাবে পার্লামেন্ট ইলেকশনে অংশগ্রহণ করবে, 5 to 15%। সুতরাং এই রিফর্মসের সাথে জামাত একমত এবং রিফর্মসের যে ডিক্লারেশন, সেই ডিক্লারেশনে জামাত সিগনেচার করেছে, আমি নিজেই ওই কাগজের সিগনেটরিজ সেটা করছে। সুতরাং জামাতের পার্লামেন্ট নির্বাচনে বা পার্লামেন্টে নারী প্রতিনিধিত্বের বিষয়টি আমাদের পলিসির অন্তর্ভুক্ত। এবার সরাসরিভাবে জামাতের পক্ষ থেকে ক্যান্ডিডেট হয়নি, কিন্তু আমাদের যে 11 দলীয় জোট যেটা, সেই জোটের একটি দল এনসিপি, তারা নারী ক্যান্ডিডেট দিয়েছে। সুতরাং তাদের সেখানে আমরা আর কোনো ক্যান্ডিডেট দেইনি। এর মানে হচ্ছে এনসিপি নারী ক্যান্ডিডেট যেটা, সেটাই 11 দলীয় জোটের নারী ক্যান্ডিডেট। আর যখন আমাদের রিফর্মস যেটা, সেটা যদি অ্যাকসেপ্টেড হয়ে যায়, তখন তো সকল দলকেই নারী ক্যান্ডিডেট মাঠে দিতে হবে অ্যাকর্ডিং টু আরপিও, এবং সেক্ষেত্রে জামাতও ভূমিকা রাখবে এবং তাদের নারী ক্যান্ডিডেট দেবে। একটা বিষয়ে আপনার কাছ থেকে একটু ক্লিয়ার হতে চাই জনাব তাহের, সেটা হচ্ছে যে মানবাধিকারের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে আসে যখন নারীর প্রসঙ্গ নিয়ে আমরা আলাপ করি, কারণ নারী বিরুদ্ধে বাংলাদেশের মতো এই তৃতীয় বিশ্ব দেশগুলোতে সহিংসতার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস কি আপনারা সমর্থন করেন কিনা? সেক্ষেত্রে আগামী দিনে যদি আপনারা ক্ষমতায় আসেন, আপনারা আসলে কোন ধরনের হিউম্যান রাইটসকে আপনারা প্রাধান্য দিবেন? এটা কি শরিয়া ভিত্তিক হিউম্যান রাইটস যেটা প্রাধান্য পাবে, নাকি ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস প্রাধান্য পাবে আপনাদের পলিসি মানে পারসুয়েশনে? আসলে আপনি যে প্রশ্ন করেছেন, প্রশ্ন ইটসেলফ এ কনফিউজিং এবং কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন। কারণ হচ্ছে এ ধরনের কোনো ডেফিনিশন নাই যেটা শরিয়াভিত্তিক হিউম্যান রাইটস আর এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ হিউম্যান রাইটস। এরকম কোনো ডিমার্কেশন বা কোনো চার্টার কিন্তু আমরা কোথায় পাই না। সুতরাং যখন এই ধরনের প্রশ্ন করা হয় যে আপনাকে শরিয়াভিত্তিক হিউম্যান রাইটস চান কিনা, হোয়াট ইজ শরিয়াভিত্তিক হিউম্যান রাইটস, আগে তো ইউ হ্যাভ টু ডিফাইন ইট। অ্যান্ড অ্যাজ এ আপনি যে কোশ্চেন করছেন, সো আই ওয়ান্ট টু গেট দি ডেফিনিশন অফ শরিয়াভিত্তিক হিউম্যান রাইটস বলতে কী বোঝায়। আপনি যদি এটা আমাকে ক্লিয়ার করেন, অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন দি শরিয়াভিত্তিক হিউম্যান রাইটস অ্যান্ড দি ইন্টারন্যাশনাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, দেন আই ক্যান প্রপারলি আনসার ইউর কোয়েশ্চেন। ওকে, তবে জি, আমি এটা মনে করি মানবাধিকার একটা স্পষ্ট জিনিস, এবং এক্ষেত্রে মৌলিক মানবাধিকারের সাথে শরিয়ার কোনো কন্ট্রাডিকশন নেই, বরং মৌলিক মানবীয় অধিকারকেই ইসলামী শরিয়া এটাকে আফোল্ড করে। এবং আমরা বিভিন্ন দলের কাজের দিকে আপনি দেখেন, বা সারা দুনিয়ায় যখন এই আদর্শের প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামিক ভ্যালুজ এবং ইসলামী রুলস অ্যান্ড দি রেসপন্সিবিলিটিস এনশিওর মোর হিউম্যান রাইটস দেন এনি আদার ফিলসফি অ্যান্ড দি আন্ডারস্ট্যান্ডিং। না, আপনি একটু পরিষ্কার করেছেন আপনার বক্তব্যে যে ইউনিভার্সাল ডিক্লারেশন হিউম্যান রাইটসের সঙ্গে শরিয়া ভিত্তিক যেটাকে হয়তো ইন্টারপ্রেট করার বিষয় আছে, এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই, সব কিছুর মধ্যেই ধরেন যে একটা কমন ফিচার আছে। এখন যে নির্বাচনের যে মাঠ, এই আমি কোনো ডিফারেন্স নাই, না সরি, আই হ্যাভ টু ক্লারিফাই, কারণ আমার বক্তব্যের জন্য অনেক কনফিউশন। আমি এটা বলি নাই যে বর্তমান ইন্টারন্যাশনাল হিউম্যান ডিক্লারেশন যেটা আর শরিয়ার ভিতরে ডিফারেন্স নেই। আমি বলছি যে মৌলিক কোনো পার্থক্য নেই, কিছু কিছু খুঁটিনাটি বিষয় তো একটু পার্থক্য থাকতে পারে, কারণ হিউম্যান আন্তর্জাতিক যে ডিক্লারেশন হচ্ছে এটা অনেকটা পাশ্চাত্যের দেমাগ দিয়ে, ব্রেন দিয়ে তৈরি হয়েছে। এটা যদি সার্বজনীন সকল মত আদর্শের লোকদের নিয়ে একত্রে বসে এরকম চার্টার তৈরি করা হয়, দ্যাট উইল বি এ কমন অ্যান্ড ইন্টারন্যাশনাল হিউম্যান চার্টার। এবং সেই ধরনের চার্টার যদি তৈরি হয়, জামাত অবভিয়াসলি উইল আফোর্ড
দ্যাট হিউম্যান রাইটস কমিশন অ্যান্ড রেগুলেশনস। পরিষ্কার, আপনার বক্তব্য একদমই পরিষ্কার। লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? তৃণমূলে নারীদের অংশগ্রহণ, নারীদের তাদের যে পার্টিসিপেশন, তাদের যে উৎসাহ, এবং কিছু কিছু সহিংসতার ঘটনা ঘটছে, এমনকি আপনাদের দলেরও কিছু প্রচারকালে আপনাদের নারী কর্মীরাও বেশ কিছু সহিংসতার শিকার হয়েছেন। এই বিষয়গুলোকে সামগ্রিকভাবে আপনি কিভাবে মূল্যায়ন করছেন পরিবেশ দিক থেকে? পরিবেশ যেটা এখন আছে এটাকে আমি খুব খারাপ বলবো না ঠিক নাও, কিন্তু যে সমস্ত উস্কানিমূলক কাজ হচ্ছে এবং কোনো কোনো জায়গায় যে হামলার ঘটনা করছে অথবা আরপিও ব্যর্থ করছে, সেটা যদি না হতো তাহলে এটা আরও ভালো হতে পারত। এটা যেন যে জায়গায় আসছে এটা যেন আর ডেটিরেট না করে, সেক্ষেত্রে ইলেকশন কমিশন, ল এনফোর্সিং অথরিটি, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং যারা মাঠে কাজ করছেন, আর্মি, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশনের সিভিলিয়ান ব্যুরোক্রেসি যারা আছে, সকলকে আরও আন্তরিক হওয়া উচিত, এবং আন্তরিক হলে আমি বিশ্বাস করি একটা ফেয়ার ইলেকশন করা সম্ভব হবে। কোনো কোনো দলের পক্ষ থেকে কিছু উস্কানিমূলক তৎপরতা আছে। আমি সেক্ষেত্রে জনগণকে বলবো দৃষ্টি ধারণ করার জন্য, এবং ওই সমস্ত দলের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করব, কারণ দীর্ঘ রক্ত এবং সংগ্রামের পরে আমরা একটা পরিবেশ পেয়েছি। এটা প্রত্যেক রাজনৈতিক দলের কর্তব্য বলে আমি মনে করি, যে একটা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থা করার জন্য সহযোগিতা করা। অনেক ধন্যবাদ কেন্দ্রীয় নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কষ্ট করে এই ব্যস্ততার মধ্যে, প্রবল ব্যস্ততা আপনার এখন আমরা জানি, তারপরেও আপনি আমাদেরকে যে সময় দিয়েছেন, আন্তরিক ধন্যবাদ আপনাকে। যে আমি একটা মিটিং আছি, মিটিংয়ের শ্রোতাদেরকেও আপনাদের প্রশ্নের জবাব শোনাতে সক্ষম হয়েছি, কারণ দে কিপ সাইলেন্ট অ্যান্ড ওয়েটিং ফর মাই স্পিচ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। রাশিদা চৌধুরী, আপনি শুনলেন আসলে প্রমিসের দিক থেকে, বক্তব্যের দিক থেকে, যেটা ডক্টর ফাহমিদা খাতুনও বললেন, তারা সবাই নারীর প্রতি তাদের যে সম্মান এবং অংশীদারিত্ব, তাদের সমান সুযোগ দেওয়ার বিষয়টি, সব বিষয়ে কিন্তু একটা স্ট্যান্ডার্ড স্টেটমেন্ট আছে পার্টিগুলোর পক্ষ থেকে। অতীতেও আমরা দেখেছি এই ধরনের কোনো গুণগত মানে কি বলবো, যে পার্থক্য দেখতে পাচ্ছেন কি না এবারের রাজনৈতিক দলগুলোর মনোভাবের ক্ষেত্রে বা তাদের এক্সপ্রেশনের ক্ষেত্রে? অনেক ধন্যবাদ চ্যানেল 24কে বিশেষ করে এই আয়োজনটি করার জন্য। দর্শক শ্রোতা সবাইকে কৃতজ্ঞতা। আরেকটা বিষয়, বিশেষ করে নারীর বিষয়টি তো খুব আকৃষ্ট করে বলে মনে হয় না যতক্ষণ না বিতর্কের সূচনা হচ্ছে কিছু। সেজন্যই আরও ধন্যবাদ দর্শক শ্রোতাকে যে এই আলোচনার মধ্যে তারা যুক্ত হয়েছেন। একটা বিষয় দেখেন, যখনই ওনারা যা দিচ্ছেন, ম্যানিফেস্টো বলি বা তাদের প্রতিশ্রুতি বলি, সেখানে দুটো বিষয় আসলে ওনারা নিশ্চয়ই এটা বোঝেন যে নারীর অবস্থা একটা জিনিস আর অবস্থান আর একটা জিনিস। নারীর এখনকার সিচুয়েশন আর স্ট্যাটাস, এ দুটোর মধ্যে পার্থক্য আছে। কিন্তু তারা অর্থনৈতিকভাবে কিভাবে আছেন, এখন নারী এখন অর্থনীতির চালিকা শক্তি হয়ে গেছে অনেক ক্ষেত্রে, অনেক জায়গায়। সেখানে একদম মাঠের থেকে শুরু করে গবেষণায় তো বেরিয়ে এসছে, কৃষিক্ষেত্রে 21টি কাজের মধ্যে 17টি নারী সম্পাদন করে, অথচ সেই কৃষকই আমাদের মুখে অন্ন যোগায়। সেই জায়গা থেকে যদি চিন্তা করি, কোথায় নেই নারী? হিমালয় শিখর থেকে ফুটবলের মাঠ সর্বত্রই তো আছে, কিন্তু অবস্থানটা কোথায়? এই জায়গা থেকেই আমরা নারীর একদিকে হচ্ছে অংশগ্রহণ, আরেক দিকটি হচ্ছে অংশীদারিত্ব। তার অংশীদারিত্বের যে প্রশ্নটা ফাহমিদা করলেন, কোথায় আছে তারা নীতি নির্ধারণী পর্যায়ে? সেটা মাঠে ময়দানে থেকে শুরু করে কলকারখানায়, শিল্প, সর্বত্র। এখন আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হলো রাজনীতির ক্ষেত্রে কেমন যেন একটা শূন্যতা তৈরি হয়ে গেছে। সেইখানে তারা ম্যানিফেস্টোতে বলছেন, এবং আমি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবকে ধন্যবাদ দেব, উনি ক্লিয়ার করেছেন যে ওনা 5%। আমার এত বছর পরে মনে হলো 5% দয়া দাক্ষিণ্য, দয়া করে 5% দিলাম 50% ভোটারকে। কিন্তু এটা কি নতুন কিছু? এই যে 5% কনসেনসাস কমিশনে ওনারা এগ্রি করে এসেছেন, এটা তো অলরেডি প্রিভেল করছে, মানে অলরেডি ছিল। সেই জায়গায় এই কথাটা বললেন তারা, কিন্তু সেটাও কখন বাস্তবায়ন হবে
আগামী সংসদে, বর্তমান সংসদে কিন্তু হচ্ছে না। এটা উচ্চকক্ষ নিম্নকক্ষ, তারপরে ওনারা গিয়ে সেটা ঠিক করবেন। সেই জায়গা থেকেই মনে হয় আমাদের মানে এই প্রতিশ্রুতিগুলো, কমিটমেন্টগুলো করছেন ঠিক আছে, এবং তাদের করতেও হবে, না হলে ভোটাররা ভোট দেবে কেন? নারী ভোটার তো অনেক, কিন্তু নারী তো খালি ভোট দেবে না, নারী তো ভোট পেতেও চায়, নির্বাচিত হতে চায়। সেই জায়গায় যে শূন্যতা আমরা লক্ষ্য করেছি, তার সাথে প্রতিশ্রুতির অনেক ফারাক। একটু এখানে আমাদের কিছু তরুণ ভোটার আছেন, শিক্ষার্থী, তাদের মধ্যে নারী প্রতিনিধি হিসাবে কেউ যদি থাকে, কোনো কমেন্ট করতে চায়, শুরুতে তাদের সুযোগ দিতে চাই। কেউ কথা বলবে? হ্যাঁ, জি, মাইক্রোফোন। জি, নামটা বলে প্রশ্ন বা মতামত। আমার হচ্ছে যে জামায়াতের যে কেন্দ্রীয় যে নায়েব বলেছিলেন, আমার হচ্ছে সেটা নিয়ে একটা প্রশ্ন ছিল যে 5 থেকে 15% এটা যদি নির্দিষ্ট না করা হয়, যদি বাধ্যতামূলক না করা হয়, সেক্ষেত্রে কি তারা পরবর্তীতে নারী নেত্রী দিবে না? আচ্ছা, এটা যেহেতু উনি নাই, আমরা এটা আলোচনা করব। আর কেউ, আর কোনো প্রশ্ন? হ্যাঁ, পাশে একটু। হ্যাঁ, আমার নাম রাবেয়া সাইদ। এখানে হচ্ছে নারীকে নারী হিসেবে দেখা হচ্ছে, তাকে হিউম্যান বিং হিসেবে কেন দেখা হচ্ছে না? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আর নারীকে কেন আপনার 5% কোটার মধ্যে নিয়ে আসা হবে? নারীকে কেন আপনার ইকুয়ালিটি হিসেবে দেখা হচ্ছে না? এটা হচ্ছে সেকেন্ড প্রশ্ন। থ্যাংক ইউ। কিছু প্রশ্ন আর কেউ? হ্যাঁ, করি। হ্যাঁ, আচ্ছা, আমি সুইটিফা তানিশা, তেজগাঁও কলেজ থেকে। আমার প্রশ্নটি হচ্ছে, সংস্কৃতি ও ধর্মের নামে নারীর স্বাধীনতাটা কোথায়? আর এই স্বাধীনতাটা আসলে কোথায় সীমাবদ্ধ হওয়া উচিত বলে আপনারা মনে করেন? রাশেদ আপা, আপনি যদি একটু অ্যাড্রেস করতেন। কয়েকটা প্রশ্ন আসছে যে নারী শুধু নারী হিসাবে কেন, হিউম্যান বিং হিসাবে কেন ট্রিটেড হচ্ছে না, এই যে পার্সেন্টেজটা নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, এগুলো এটার কমপ্লায়েন্সের মানে ইয়েটা কেমন হবে? যদি তারা এটা না মানে তাহলে কি হবে? ইকুয়ালিটির প্রশ্ন আসছে। সংস্কৃতি ও ধর্মের নামে নারীর যে অধিকারের প্রসঙ্গটি বা কন্ট্রাডিকশনগুলো আমরা শুনি, সেগুলো কিভাবে অ্যাড্রেস করা হবে? এই কিউরিওসিটিগুলো আমাদের শিক্ষার্থীদের মাঝে আছে। জি, প্রথম হলো যে অনেক ধন্যবাদ। আমরা আসলে নতুন প্রজন্মের কাছ থেকে অনেক উদ্দীপনার কথাই শুনলাম মনে হয়। তারা হৃদয়ঙ্গম করছেন, অনুধাবন করছেন, সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আসলে আমি নিজেও অনুপ্রাণিত হলাম ওদের প্রশ্নগুলো শুনে। সেখান থেকে যে প্রশ্নটা এসছে, নারী কি মানুষ নয়? আসলে নারীকে মানুষ হিসাবে কেন দেখা হয় না? এটা তো পৃথিবীতে আমরা বিভাজন করে ফেলেছি নারী পুরুষ ওইভাবে। কিন্তু যে প্রশ্নটা শুরুতেই জরুল আলম করেছিলেন, যে আন্তর্জাতিক মানবাধিকার সনদে কিন্তু এটাই স্বীকৃত, নারী পুরুষ সবাই, সব ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে। আমাদের সংবিধানেও তো স্বীকৃত সব কিছু হিসেবে। এবং আমি যদি বলি, আমি একজন মানে ধর্ম পালন করে একজন মুসলমান, আমার কাছে কোরআন শরীফ যেরকম একটা জীবন বিধান, আমার কাছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু এক আদর্শ। তিনি বিদায় হজে কি বলে গেছেন তার ভাষণে, যে মনে রেখো তোমাদের স্ত্রীদের উপরে তোমাদের যেরকম অধিকার আছে, তোমাদের স্ত্রীদেরও তোমাদের উপরে সমান অধিকার আছে। এত বড় কথা বলে গেছেন 1400 বছর আগে যে মহামানব, তার কথা থেকে আমরা কেন সরে আসছি, কেন বিভাজনটা করছি? তিনি আরেকটি অসম্ভব রকমের যুগোপযোগী কথা বলেছিলেন, সেটি হলো ধর্ম লইয়া বাড়াবাড়ি করিও না। যে প্রশ্নের উত্তরটা দিতে চাই, ধর্ম লইয়া বাড়াবাড়ি করিয়া তোমাদের আগে বহু জাতি ধ্বংস হইয়া গিয়াছে। এই জায়গা থেকে আমার মনে হয় আমরা আসলে ধর্ম, সংস্কৃতি আর নারী মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছি। কেন? এটা তো একে অপরের সম্পূরক পরিপূরক হওয়া উচিত। সংস্কৃতিতে নারী কেন থাকবে না, বা থাকবে তার ইচ্ছা অনিচ্ছার উপরে? মানুষ হলে তো তার অধিকার, সে কি পছন্দ করবে। ধর্মটাকে আমরা কেন এই রাষ্ট্রের মধ্যে একটা বিভাজনের জায়গায় নিয়ে এসেছি, এটা বুঝতে পারছি না আসলে।
এরা রাজনৈতিক সিদ্ধান্ত যারা নিচ্ছেন, ধর্মকে মানুষের অধিকারের পাল্টাপাল্টি দাঁড় করিয়ে দিচ্ছেন, এটা তো ঠিক। একটু ছোট ইনপুট দিই আপনাকে। আজকে জামাতের আমির বলেছেন যে ধর্মের নামে আর কোনো বিভাজন করতে দেওয়া হবে না, দেশকে বিভাজন করতে দেওয়া হবে না। এটার মধ্যে কি আপনি কোনো বার্তা পাচ্ছেন? হ্যাঁ, আশা করছি যে কথাটা তারা বলেছেন, তারা এটা মিন করেই বলেছেন বলবো, কিন্তু ওই যে কথাটা ফাহমিদের শুরুতেই বলেছেন যে প্রতিশ্রুতি তো প্রতিশ্রুতি, আমরা তো আগামীতে দেখব তারা সেই প্রতিশ্রুতি কতখান, কোন দল কতখানি করেন, সরকারে আসেন বা না আসেন। তো প্রতিশ্রুতি তো সরকারে আসার সাথে সম্পর্কিত না, এটা তো তাদের দলের একটা প্রতিশ্রুতি, সেই জায়গা থেকে তারা রক্ষা করবেন আশা করি। একটা প্রশ্ন এসেছিল নারীকে কেন মাত্র 5% জি কথা। জি, কোটা কেন 5%? এটা তো এমনিতেও আমরা আসলে বলতে গেলে নারী সমাজ এটা প্রত্যাখ্যানই করেছি আমরা যারা শুধু যারা মানে মাঠে ময়দানে আন্দোলন করি, মানবাধিকারের কথা বলি, তাদের না, অনেকেই বলেছেন। আমরা যেরকম মাঠে কাজ করতে গিয়ে উঠান বৈঠকে জিজ্ঞেস করেছিলাম, সম্ভবত এটা পঞ্চগড়ে একটা, আর একটা হচ্ছে চা বাগানে, এই ইয়ের পরে ঐকমত্য কমিশনে তাদের এই 5%-এর পরে, তারপরে বলেছিলাম যে আপনারা তো ভোট দিবেন, না দিলে কি হয়। জি, তখন কিন্তু সাধারণ মানুষ ঠিকই বোঝেন, এই নারী উঠান বৈঠকের নারী বলেছেন ঠিক আছে না হয় না দিলাম, কিন্তু আমার ভোটটা যদি অন্য কেউ দিয়ে দেয়। এই আশঙ্কাটা কিন্তু এখনো রয়ে গেছে, আস্থার সংকট। সেটা আপাতত আমরা মনে করছি যে হয়তো বা কাটিয়ে উঠেছেন, কিন্তু এই জায়গাটাতে কিন্তু নারী, বিশেষ করে সাধারণ মানুষ, ধর্ম, নারী, সংস্কৃতি এগুলো নিয়ে তারা মাথা ঘামাবে না। তাদের মাথা ঘামানোর জায়গা হচ্ছে রুটি রুজি, অন্ন বস্ত্র বাসস্থান, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য। এই জায়গাটাতেই তাদের ন্যূনতম একটা দাবি। সেখানে আমরা এই যে বিভাজনের রাজনীতি শুরু করলাম, এটা ঠিক না। জি আপা আপা জি, ডক্টর ফাহমিদা, আপনি শুনলেন। তাহলে এই যে ভোটিং যে মানে যে সিদ্ধান্তটা, একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে, এবং নারীদের এই সিদ্ধান্তের উপরই কিন্তু আগামী নির্বাচনের ফলাফল, সরকার গঠন বা রাষ্ট্র পুনর্নির্মাণের যে বিষয়গুলো আছে, এত গুরুত্বপূর্ণ রোল যখন তারা পালন করবেন, কোন বিষয়গুলো নারী আসলে ধরেন তৃণমূল পর্যায়ে বলেন বা আরবান লাইফে বলেন, আপা কিছুটা পয়েন্ট আউট করলেন যে তাদের কাছে আসলে কি বলবো, যে তাদের জীবনযাপনের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট, অন্ন বস্ত্র বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলোর উপরেই তারা ভিত্তি করে নিরাপত্তা, নাকি তাদের পলিটিক্যাল কোনো এডুকেশন আসলে আমরা দিতে পেরেছি যে এটার উপরে যে আপনি আগামী দিনে যে রাষ্ট্র নির্মিত হবে, যাদেরকে আমরা ভোট দিব তাদের কাছে আমরা কতটা নিরাপদ, অথবা তারা আমাদের কোন ডিরেকশনে নিয়ে যাবে, সেগুলোর ব্যাপারে কোনো ধরনের কোনো স্কুলিং বা কোনো ধরনের ব্রিফিং তাদের মধ্যে আছে কিনা? দুটো বিষয় কিন্তু পরিপূরক। একটা যেমন মানুষের প্রথম হচ্ছে বেঁচে থাকার জন্য কি দরকার, তার একটা জীবিকা দরকার, তার আয় দরকার, এবং তার পাশাপাশি তার শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, এইগুলো যেমন দরকার। তার পাশাপাশি যখন সে আরেকটু পরবর্তী ধাপে যাবে এবং সমাজ গঠনে যখন সে অংশ নিতে চাবে, তখন কিন্তু তার অনেক বিষয়ে সচেতন হতে হবে। তার মধ্যে রাজনৈতিক সচেতনতা একটা গুরুত্বপূর্ণ, কারণ তার রাজনৈতিক অভিমতের মাধ্যমেই সে তার নির্বাচিত প্রতিনিধিদেরকে দেখতে চাইবে, যেই প্রতিনিধির উপরে তার কিংবা তাদের ভরসা আছে। তো সেই রকম যদি ভরসার জায়গায় কিংবা ভরসাপূর্ণ কোনো প্রতিনিধি সে নির্বাচন করতে চায়, তাহলে তাকে তো বুঝতে হবে রাজনীতির যে বিভিন্ন গতিপথ কিংবা রাজনীতির বিভিন্ন পাঠ, এই বিষয়গুলি কিন্তু সচেতন হতে হবে। আর দেখা গেছে যে দেখেন, আমাদের দেশে যখন নির্বাচন তো একটা খুব উৎসবমুখর পরিবেশে হয়ে থাকে, তখন দেখা যায় যে সেখানে অর্থ, পেশি, শক্তি, এই সমস্ত বিষয় কাজ করে। তারপরে আবার কোন ধর্ম, কোন শ্রেণী, সেগুলাও কিন্তু অনেকটা কাজ করে। হ্যাঁ, সেটাই বলছিলাম যে সেই জন্য সচেতনতাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যে তার নিজের মতামতে
ভোটের ভিত্তিতেই যাতে সে ভোটটা দিতে পারে সেটাই কিন্তু তার ভোটাধিকার। ভোট তো একটা অধিকার, তো সেই অধিকারটা সত্যিকারভাবে সে এক্সারসাইজ করতে পারছে কিনা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অতীতে বিভিন্ন সময় দেখেছি যে নির্বাচনের সময় কিভাবে জোরপূর্বকও অনেককে অনেকভাবে ভোট দেওয়া হয়, কিংবা অন্য কোনো জায়গায় ভোট দিলে তাদের পরবর্তীতে তাদের উপর কি ধরনের সহিংসতার ঘটনাও ঘটেছে। তো এই সমস্ত ঘটনার জন্য আসলে রাজনৈতিক সেই ব্যক্তি কিংবা নারী পর্যায়ে না, সামাজিকভাবেই কিন্তু একটা সচেতনতার প্রয়োজন রয়েছে। জি আপা, আপনাকে একটু থামাবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নাটোর 1 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, আপনি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি ক্লিয়ার আপনাদেরকে। ভালো আছেন? জি ধন্যবাদ। আসসালামু কেমন দেখছেন মাঠে? আমরা আসলে ভোটের মাঠের চিত্র নিয়ে আগ্রহী আছি, কিন্তু বেশি আলোচনা করছি যে নারীর বিষয়ে, নারীর অংশীদারিত্বের বিষয়ে, নারীর ক্ষমতায়নের বিষয়ে সব রাজনৈতিক দল, আপনার দলও এর মধ্যে কথা বলেছে, অতীতেও বলেছে, কিন্তু আসলে তৃণমূল পর্যায়ে আপনি যখন ভোট করছেন তখন নারীদের সচেতনতা কেমন দেখছেন, তাদের যে সহিংসতার ঝুঁকি সেটা কেমন দেখছেন, তাদের অংশীদারিত্ব কেমন দেখছেন, এবং আগামীর বাংলাদেশে নারীর ব্যাপার বলা হচ্ছে যে তারা খুবই গুরুত্বপূর্ণ, দেশের অর্ধেকেরও বেশি নারী, তারা ভোটের ফলাফলকে ডমিনেট করবেন, কিন্তু আসলে কতটা নারী গুরুত্বপূর্ণ একজন প্রার্থী হিসেবে আপনি মাঠে কি দেখছেন? ধন্যবাদ। আমি একেবারে তো যেহেতু নির্বাচনের মাঠে আছি, তো চারিদিকে আসলে পুরোটাই নির্বাচনের আমেজ। এখানে নারী প্রার্থী হিসেবে আমার কাছে খুব বেশি চ্যালেঞ্জ সেরকম কোনো কিছু মনে হচ্ছে না। যেভাবে একটি সাধারণ নির্বাচনে যে কোনো প্রার্থী যে ধরনের কর্মসূচি করতে হয়, যে স্ট্রাকচারে প্ল্যানিং করতে হয় নির্বাচনে জিতে আসার জন্য, আমি সবকিছু করে এগিয়ে যাচ্ছি। তবে সোসাইটিতে কিছু ট্যাবু আছে যেগুলো আসলে একদিনে ভেঙে ফেলা সম্ভব না। এবার নির্বাচনে একটি পার্সেন্টেজ দিয়ে বাধ্যবাধকতা দেওয়া ছিল যে এইভাবে নারী সদস্যদেরকে ইনক্লুড করতে হবে, সেটা আমাদের দল চেষ্টা করেছে এবং পুরোটা করতে পারেনি, 5% দিতে পারেননি। তবে চেয়েছেন বা চেষ্টা করেছেন যতটুকু পারা যায় যে যোগ্য প্রার্থীদেরকে দিয়ে এবার নির্বাচনটা কন্টেস্ট করার জন্য। আমি তার ভেতরে একজন, রাজশাহী বিভাগে একজন নারী প্রার্থী। তো মাঠে এসে আমি যেটা ফিল করছি প্রার্থী হিসেবে, সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমার জায়গা থেকে আমি পরিশ্রম করে যাচ্ছি, সেখানে নারী পুরুষের বিভেদ আমি দেখতে পাচ্ছি না। তবে কিছু জিনিস যেটা আছে, যে যারা বিদ্রোহী প্রার্থী অনেকে আছেন, স্বতন্ত্র প্রার্থী আছেন, বা আমার এগেনস্টে যারা ক্যান্ডিডেট হিসেবে কাজ করছেন, তারা যখন মাঠের রাজনীতিতে, ভোটের রাজনীতিতে যখন খুব বেশি এগোতে পারছেন না, তখন তাদের শেষ অস্ত্র যেটা থাকে যে নারীদেরকে অ্যাটাক করে কথা বলা, বুলিং করা, পার্সোনালি অ্যাটাক করা, এই কাজগুলো তারা করছেন। তো এটা আসলে প্রার্থী হিসেবে না, বাংলাদেশের কালচারটা এটা, যখন আপনার একেবারেই কোনো কিছু করার থাকে না, শেষ অস্ত্র হিসেবে নারীদেরকে অ্যাটাক করা হয় পার্সোনালি। তো এটা কালচারটা ডেভেলপ করতে হবে আমাদেরকে। আমরা সেই আঙ্গিকে কাজ করবো ইনশাল্লাহ ভবিষ্যতে। নারী সচেতনতা বলতে যেটা আছে, ভোটারদের ভেতরে সচেতনতা বলতে আমি নারী পুরুষে ভোটারদের সচেতনতার কোনো ভাগ আমি দেখতে পাইনি। তারা একইভাবে উইমেন আর মোর কশাস, আমার কাছে যেটা মনে হয়েছে, তারা তাদের কাকে ভোট দিবেন, কেন ভোট দিবেন, সিন্স আই এম দ্য উইমেন, আমি এম উইমেন, এবং ওরা কিন্তু আমাকে খুব ভালোভাবে তারা একসেপ্ট করছেন, এবং তারা মনে করছেন যে তাদের যে কষ্টগুলো আছে, যন্ত্রণাগুলো আছে, না পাওয়াগুলো আছে, অধিকারের যে বিষয়গুলো আছে, তারা মনে করছেন যে নারী প্রার্থী হিসেবে আমি তাদের কাছে যেহেতু যাচ্ছি, তার রাস্তার জায়গাটা খুব বেশি করে পাচ্ছেন। সো অনেক ভাবেই বুঝতে পারছি যে একজন ভোটার হিসেবে নারী পুরুষের কোনো পার্থক্য নেই। আমার একটা চ্যালেঞ্জ আমি মনে করেছিলাম মাঠে নামার আগে, যে হয়তো ভোটারদেরকে আমার এডুকেট করতে হবে, বাট আমি দেখছি তারা অনেক আগে থেকে এডুকেটেড হয়ে বসে আছেন এবং খুব ভালো করে ভালো মন্দ বিচারটা তারা করতে পারছেন। এবং যেটা আপনি বললেন কিছুক্ষণ আগে, যে অর্ধেক নারী অর্ধেক পুরুষ, এই বিষয়টা আমি তাদেরকে আরো অনেক বেশি সচেতন করার চেষ্টা করছি, যে আমার এলাকাতে উন্নয়ন করতে হলে আমি নারী উন্নয়নকে সবার আগে অগ্রাধিকার দেব, এবং সেভাবে আমি কাজ করবো। তারা অ্যাকসেপ্ট করছে বিষয়গুলো আলহামদুলিল্লাহ। একটা লাস্ট প্রশ্ন, একেবারে খুবই সংক্ষেপে 1-2 লাইনে যদি বলেন। আপনি নারীদের অংশগ্রহণ নিয়ে কথা বলেছেন একটু আগে। আমি জামাতের একজন শীর্ষ নেতা নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রশ্ন করেছিলাম যে নারীর নীতির ক্ষেত্রে তাদের কিছু কন্ট্রোভার্সিয়াল অবস্থান বা কিছু আলোচিত বিষয় আছে, নেতৃত্বের বিষয়ে, সেটা তার কাছে জানতে চেয়েছিলাম। কিন্তু আপনারা একটা কি বলবো, যে একটা পুরনো রাজনৈতিক দল সেই হিসাবে দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন,
আপনারা নারীদের ক্ষমতায়নের ব্যাপারে বা নারীর এই যে মানে রাজনীতিতে অংশগ্রহণের ব্যাপারে যে বাধ্যবাধকতা ছিল সেগুলো তো এটা নতুন কিছু না, এবার হয়তো জুলাই চার্টারে এটা এসেছে আবার, কিন্তু অতীতেও তো আপনারা সেই প্রমিসগুলো রাখেন নাই। একজন নারী প্রার্থী হিসেবে আপনি এটা কী মনে করেন যে আপনার দল কি আসলে এটার ব্যাপারে কম্প্যাশনেট, এটার প্রতি কমিটেড মনে হয় কি? এটা ডেফিনেটলি আমার দল কম্প্যাশনেট না হলে তো নারী এরকম করে সরাসরি এতগুলো প্রার্থী দিতে পারতো না। আপনাকে এটা 10 জন মাথায় প্রার্থী রাখতে হবে দিয়েছে যে এবার 300 জনের মধ্যে। 2026 সালে যে আমরা 10 জন প্রার্থী দিয়েছি, যেটা 5% যেটা ছিল, আমরা সেটা আমি আগেই বলেছি এটা আমরা পূরণ করতে পারিনি। আপনাদেরকে বুঝতে হবে 2026 এর নির্বাচন ইটস মোর চ্যালেঞ্জিং দ্যান এনি আদার ইলেকশনস যেটা হয়েছে বাংলাদেশে সিন্স 1971। ওকে, সো এই ইলেকশনে আসলে আপনার বৈতরণী উতরে আসার জন্য হয়তো আমাদেরকে কিছুটা চ্যালেঞ্জেস ফেস করতে হবে, এটা চিন্তা করে আমাদের নারী প্রার্থী এবার কম দেওয়া হচ্ছে। তবে যে 5% যে কথা বলা হয়েছে এটা ডেফিনেটলি আমরা শুধু 5% না, নিয়ার ফিউচার যে ইলেকশন গুলো হবে ইনশাআল্লাহ 5 বছর পর থেকে ওকে, সেখানে আমরা ধন্যবাদ আরো বেশি আপনার এটা আশাবাদের জন্য। participate আপনাকে রাখতে ধন্যবাদ। পারবো এই আমরা। রাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ব্যারিস্টার ফারজানা শারবিন পুতুল, নাটোর 1 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। আমার সাথে যুক্ত হচ্ছেন বরিশাল 5 আসনের প্রার্থী ডক্টর মনীষা চক্রবর্তী, বাসদ থেকে তিনি নির্বাচন করছেন। এই নির্বাচনে দেখা যাচ্ছে যে বাসদ থেকে উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থীদের অংশগ্রহণ আছে এবং ডক্টর মনীষাও দীর্ঘদিন ধরে মাঠে আছেন, সক্রিয় রাজনীতিতে আছেন, প্রতিবাদী ভাষা আমরা প্রায়ই ওনার কাছ থেকে শুনতে পাই। এই যে নির্বাচনে প্রধান দলগুলো যেভাবে তাদের প্রতিশ্রুতি দিয়েছে, এবার দিয়েছে, অতীতেও দিয়েছে, আসলে মানে বাস্তবিক অর্থে মাঠে নারীদের ক্ষমতায়ন কতটা হয়েছে আর এই নির্বাচনে তাদের কতটা নিরাপদভাবে তারা ভোটিংয়ে অংশগ্রহণ করতে পারবে এবং এই ফলাফল আগামী নির্বাচনে মানে আগামী বাংলাদেশ পুনর্গঠনের ক্ষেত্রে তাদের ভূমিকাটা কতটা কার্যকর হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের ইতিহাস যদি দেখি আমরা, তাহলে 71-এও আমরা দেখব যে নারীদের কি বীরত্বপূর্ণ অংশগ্রহণ সেখানে ছিল এবং তারপর থেকে যতগুলি গণ আন্দোলন বাংলাদেশে হয়েছে প্রত্যেকটাতেই কিন্তু নারীদের অংশগ্রহণটা ছিল খুবই বিরচিত। কিন্তু প্রত্যেকবারই আমরা দেখলাম যে যখন আন্দোলন হচ্ছে বা যখন একটা অভ্যুত্থান হচ্ছে তখন নারীরা ঠিকই সেখানে অংশ নিচ্ছেন, কিন্তু তারপরে যখন নেতৃত্বের প্রশ্ন আসছে তখন কিন্তু একদম সুনিপুণভাবে তাদেরকে দৃশ্য থেকে বের করে দেওয়া হচ্ছে এবং তারাও পেরে উঠছেন না। কারণ আমাদের রাজনীতিতে যে পরিমাণ কালো টাকা এবং পেশি শক্তির জয় জয়কার, বিশেষ করে বড় দল যাদের কথা আপনি বলছেন, সো কল্ড বড় দল আর কি, তো তাদের এই ধরনের জায়গাগুলিতে আমরা দেখি যে কালো টাকা পেশি শক্তি এইটা এমনভাবে প্রভাব বিস্তার করে রাখে এবং যেহেতু মেয়েরা অর্থনৈতিকভাবে অবশ্যই পিছিয়ে থাকা জনগোষ্ঠীর মধ্যে অন্যতম এবং মেয়েদের সম্পত্তির অধিকার নাই, মেয়েদের অর্থনৈতিক স্বাবলম্বিতা পুরুষদের চেয়ে কম, তারা মাস্তান পালতে পারে না, তারা সন্ত্রাসী বাহিনী নিয়ে ঘুরতে পারে না, ফলে এখানে তো অবশ্যই এই ধরনের এগুলাকে যদি আমরা যোগ্যতা হিসেবে বিবেচনা করি, যেগুলি আমাদের এই তথাকথিত প্রচলিত যে লুটপাটের রাজনীতি, সেখানে অবশ্যই এটা যোগ্যতা এবং সেই যোগ্যতা তো মেয়েদের কম আছেই এবং যে কারণে আন্দোলনের সময় অভ্যুত্থানের সময় মেয়েদেরকে প্রয়োজন হচ্ছে, কিন্তু পরে যখন কালো টাকা পেশি শক্তির দাপট সৃষ্টি করা প্রয়োজন হচ্ছে তখন আর মেয়েদেরকে প্রয়োজন হচ্ছে না। এবং এই কারণে যেহেতু বড় দলগুলির ক্ষেত্রে নির্বাচনের একটা প্রধান বিষয় থাকে এই ধরনের প্রভাবগুলি বিস্তার করা, তো সেই জায়গাতে মেয়েদের যেহেতু তারা খুব ভালো ফিট ইন করতে পারে না, সেই কারণে হচ্ছে আমার মনে হয় যে তাদেরকে অতটা গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু মূল বিষয়টি হচ্ছে নারীদেরকে যদি রাজনৈতিকভাবে ক্ষমতায়ন করতে হয়, আমাদের মনে হয় যে 55 বছরে কোনো দলই আসলে নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের জন্য এগিয়ে আসেনি। কারণ আমরা দেখি যে বাংলাদেশ হচ্ছে সেই দেশগুলোর একটা যেখানে এখনো সিটো সনদের 2টি ধারা সংরক্ষণ করে রাখা হয়েছে, বাংলাদেশের নারীদের যে সম্পত্তির সমান অধিকার সেইটা এখন পর্যন্ত দেওয়া হয়নি এবং এখানে অন্য সকল ক্ষেত্রে কিন্তু কমন যে আইন, আধুনিক যে আইন, সেই আইন প্রযুক্ত হচ্ছে, কিন্তু শুধুমাত্র নারীর বেলায় কিন্তু আমরা দেখছি পারিবারিক আইনটি প্রযুক্ত হচ্ছে। এবং আমরা দেখি যে নারীদের যে নির্যাতন, জুলাই অভ্যুত্থানের পরে তো আমরা ভেবেছিলাম যে কিছু পরিবর্তন হয়তো লোক দেখানো হলেও হবে, কিন্তু আমরা দেখলাম যে নারীদের প্রতি যে নির্যাতনের মাত্রা সেটা বেড়েছে, নারীদের সাথে মব ভায়োলেন্স বেড়েছে এবং সেইটা কিন্তু এখন পর্যন্ত 15 মাসে সরকার যে সেটা দমন করতে পারবে এইরকম কোনো দৃষ্টান্ত কিন্তু সরকার স্থাপন করেনি। এবং যে কারণে আমরা দেখছি যে নারীদের মধ্যে কিন্তু এখনো এক ধরনের আশঙ্কা আছে ভোট দিতে যাওয়া নিয়ে, ভোটের দিন কি হবে না হবে সেটা নিয়ে, এবং যে পরিমাণ সাইবার বুলিং বা নানানভাবে যে নারীদের উপর নির্যাতনের মাত্রা
মাত্রাটা বেড়েছে সেইটা নিয়ে কিন্তু সরকারের দিক থেকে কোনো উদ্যোগ নাই বলেই আমরা মনে করি। এবং এই যে উদ্যোগ না থাকা, এটা কিন্তু নারীদের মধ্যে এক ধরনের আশঙ্কা তৈরি করছে। আবার অনেক সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছ থেকে আমরা বক্তব্য শুনছি, কেউ বলছেন 5 ঘন্টা কাজ করতে হবে, আবার কেউ বলছেন কাজই করতে হবে না। তো এই যে এই ধরনের বক্তব্য, এবং আমরা দেখছি যে একের পর এক অপমানজনক বক্তব্য অনেক রাজনৈতিক নেতারা দিচ্ছেন। ঐক্যমত্য কমিশনে কথা হয়েছিল যে 5% নারী প্রার্থী দেবেন, কিন্তু অনেক দল একজনও নারী প্রার্থী দেননি। আমাদের দলের কথা আমরা বলতে পারি, বাসদের 37 জন প্রার্থীর মধ্যে 5 জন নারী, যেটা প্রায় 12.5%-এর কাছাকাছি। আমরা এটাও যথেষ্ট মনে করি না। আমরা মনে করি একেবারে যদি 50-50 50-50% আসতো সেইটা হতো সবচেয়ে আদর্শ। কিন্তু বাংলাদেশের যে বাস্তবতা, এখানে যারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিলেন তারা নারীদেরকে পিছিয়ে রাখার সকল আয়োজন এত সুনিপুণভাবে সম্পন্ন করেছেন যে এটা আসলে নারীদের জন্য একেবারে সমান তালে পা ফেলাটা খুবই কঠিন। জি, ডক্টর মনীষা, অনেক ধন্যবাদ। আপনি ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন রাতের বেলায়, অসংখ্য ধন্যবাদ। পরিষ্কার করেছেন সব বিষয়। আমি কি আর কয়েকটা প্রশ্ন আপনাদের কাছ থেকে, জি কয়েকটা প্রশ্ন নিয়ে নিই, তারপর জি কে করবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম রিফাত আফতান। পেশাগতভাবে আমি একজন ফ্রিল্যান্স ক্রিয়েটিভ ডিরেক্টর এবং ইউথ অ্যাক্টিভিস্ট। আমার আপনাদের দুজনের কাছে কিছু প্রশ্ন ছিল। আমি 2 থেকে 3টা প্রশ্ন করব। প্রথমত, বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট বা আজকের কথা যদি বলি, আজকে দাঁড়িয়ে আপনারা নারী হিসেবে বাংলাদেশে মতামত দিতে কতটুকু সেফ ফিল করছেন, আমার প্রথম প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের দলগুলোর নির্বাচনী যে ইশতেহার, এই ইশতেহারগুলো আপনারা পড়েছেন, তারপরে আপনাদের কতটুকু মনে হয়েছে যে হ্যাঁ, এই ইশতেহারগুলো আসলেই আমাদেরকে নিরাপত্তা বোধ করাতে উপযুক্ত, এবং যদি উপযুক্ত না হয় বাংলাদেশের সিস্টেম কি আদৌ নারী বান্ধব, বা এই যে নির্বাচনী ইশতেহারগুলো যাচ্ছে, এই ইশতেহারগুলো যদি বাস্তবায়ন হয়, আসলে কি আপনারা সেই মতামত দিতে বা পার্টিসিপেট করতে সেই সেফটিটা ফিল করবেন কিনা? যদি না করেন, সেটার কারণ হিসেবে আপনি কি মনে করছেন? এবং সঞ্চালকের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, সেটি হচ্ছে আপনি জামায়াতের আমিরকে একটা প্রশ্ন করছিলেন নারীদের অধিকার নিয়ে, এবং আপনি সেখানে 2টা স্ট্যান্ডার্ডের কথা বললেন, একটা হচ্ছে শরিয়া স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আমি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা নিয়ে যদি একটু কথা বলি, আসলে এত লম্বা বক্তব্য কারণ প্রশ্ন করতে হবে। আমার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নিয়ে যদি আমি কথা বলি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা আসলে যারা মেনটেন করছে, আমরা রিসেন্টলি যে রিপোর্টগুলো দেখছি বা ফাইলগুলো দেখছি, তাতে আসলে যারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করে তারাই তো আসলে নারীর অধিকারটাকে প্রপারলি দিতে পারছে না। তো আপনার কি মনে হয়? জি, ক্লিয়ার, আপনার প্রশ্ন ক্লিয়ার, আমরা আলাপ করব। দেখি বাকি আর কিছু দিই। হ্যালো, আমি হিমেল। আমার প্রশ্ন ম্যামের কাছে, যে ম্যাম সাবেক উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারের। তো ম্যামকে আমি বলবো যে ম্যাম, আপনি যখন উপদেষ্টা ছিলেন তখনকার পরবর্তী যে নির্বাচন হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে নির্বাচন হয়েছিল তার অধীনে, সেটার সাথেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচন হচ্ছে, এখানে আপনি নারীর অবস্থানকে কীরকমভাবে দেখছেন? ধন্যবাদ। হ্যাঁ, আর একটু। আসসালামু আলাইকুম, আমি অর্ণব গাজীপুর থেকে এসেছি। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা নারী অধিকার নিয়ে কথা বলছি, বাংলাদেশের বর্তমান পার্সপেক্টিভে ডেডলাইন বাংলাদেশে এসে আমরা একদম নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নারী অধিকার নিয়ে কথা বলছি, কিন্তু আমার দেশে মানবাধিকার সিস্টেমটা কোন পর্যায়ে আছে সেটা নিয়ে আমরা কি কতটা কনসার্ন? কারণ আমার দেশের মানবাধিকার যদি সেফ না থাকে, আমার মানুষ হিসাবে অধিকার যদি আমি সেফ না পাই, সেখানে নারী অধিকারটা কি বিলাসিতা কি? ওকে, আমরা একটু মতামত নিব, একটু উত্তর নিতে চাই। রাশেদা কে চৌধুরী, নারী কতটা নিরাপদে মতামত দিতে পারছে, কতটা সেফ ফিল করছে, ইশতেহারের প্রশ্ন আসছে, নিরাপত্তা বোধের প্রশ্ন আসছে, কতটা নারী বান্ধব, এবং আমাকে একটা প্রশ্ন করা হয়েছে, সুযোগ পেলে আমি সেটা বলবো। অনেক ধন্যবাদ। মতামত দিতে বর্তমান প্রেক্ষাপটে আমরা কি সেফ বোধ করছি, উত্তরটা যদি এইভাবে দেই, যদি বোধ না করতাম তাহলে এখানে আসতাম না। এটা হচ্ছে একটা জিনিস। আমরা তো বলছি নারীর পক্ষে শুধু না, নারীর মানবাধিকারের পক্ষে বলছি, কাজ করছি, মাঠে নেমেছি। আপনারা দেখেছেন কিনা, যখন সংস্কার কমিশনের উপরে যখন অ্যাটাকটা আসছিল, তখন আমরা কিন্তু নারীর ডাকে মৈত্রী যাত্রায় হাজার হাজার নারী পুরুষ সমবেত, শুধু নারী না, নারী পুরুষ সমবেত হয়েছিলাম আমরা। কাজেই এখানে নিরাপত্তা বোধ করলে নামবো, অধিকারের প্রশ্নে আর নামবো না, এটা ঠিক না। আর ইশতেহার বলছে সিস্টেম কি নারী বান্ধব,
নারী বান্ধব তখনই যখন নারীর অবস্থার ক্ষেত্রে আসে, অবস্থানের ক্ষেত্রে নারী বান্ধব বলবো না। তার স্ট্যাটাসটাকে ইমপ্রুভ করার জন্য এখনও নারী বান্ধব আমরা পাইনি। অবস্থা কি আমি বলবো, মেয়েদের জন্য স্টাইপেন্ড, মেয়েদের জন্য এটা ওটা, মানে অবৈতনিক শিক্ষা ইত্যাদি ইত্যাদি, তো অবস্থা। কিন্তু অবস্থানটাকে শক্ত করার জন্য একটা তো হচ্ছে রাজনৈতিক অবস্থান, সেই জায়গাটাতে কিন্তু আমরা কোনো শক্ত অবস্থান দেখিনি, কাজেই সিস্টেম এখানে পরিবর্তিত হয়নি খুব একটা। আরেকটা আপনি প্রশ্ন করেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচনে আপনারা দেখেছেন, এটা আন্তর্জাতিক, তখন 2008 সালের শেষে যে নির্বাচনটা হয়েছিল তখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এখানে প্রশ্ন এসছে যে এত মানুষ ভোট দিল, কিন্তু এটাও ভুলে যাওয়ার বিষয় না, প্রথমবারের মতো এনআইডি হয়েছিল। লক্ষ লক্ষ ভুয়া ভোটারকে বাদ দিয়ে সত্যিকার অর্থে একটা পরিচিতি, জাতীয় পরিচিতি, যেটা এখনও চালু আছে এবং ওটাই এখনও চলছে, ওটার ভিত্তিতে হয়েছিল। হাজার হাজার নারী পুরুষ ভোট দিতে নেমেছিলেন, কোনো ধরনের সহিংসতা পূর্বে বা পরবর্তীতে আমরা দেখিনি, খুবই কম ছিল। একটা কথা বলে শেষ করি, আগে একটা জিনিস এসেছিল, সেটা হলো যে নারী কতখানি, যে কথাটা মনীষাও বললেন, আমরা নারী বিষয়ক মন্ত্রণালয়ের মানে আমন্ত্রণে আমরা কতজন যুক্ত হয়েছিলাম শোনার জন্য, যারা নারী প্রার্থী 12 জনের মতো ছিলেন, বেশিরভাগই এই যে বাম দলের, কিন্তু ওখানে তাসনিম যারাও ছিলেন, অনেকেই ছিলেন স্বতন্ত্র। তারা একটা কথাই বলেছেন, আমরা আমাদের মতো করে দাঁড়িয়েছি, আমাদের সহায়তা আপনাদের দরকার, কিন্তু প্লিজ একটা জিনিস নিশ্চিত করেন যে আমরা যেন এই সাইবার বুলিংয়ের শিকার না হই। ওই মহিলা প্রশ্ন করেই বসে থাকলেন যে আমি সারাদিন ক্যানভাসিং করে রাতে যখন বাড়ি ফিরি, আমার ক্লাস 10-এর ছেলেটা যখন বলে মা তোমার নামে ফেসবুকে এগুলো কি, এগুলো কিন্তু আমাদেরকে জাতি হিসাবে উত্তরটা দিতে হবে, এটা আমাদের লজ্জার বিষয়। আরেকটা জিনিস বলে শেষ করছি, অর্থবিত্ত প্রতিপত্তি পেশি শক্তির কথা এসছে, বেশিরভাগ পুরুষ প্রার্থী হলফনামায় তার স্ত্রীর সম্পত্তি, গয়নাগাটি, জমি, ফ্ল্যাট ইত্যাদি দেখিয়েছেন, কিন্তু এই জায়গায় স্ত্রীর উপরে বেশিরভাগ দেখবেন আপনারা, এটা টিআইবির কাছেও আছে এই তথ্যটা, বেশিরভাগই কিন্তু স্ত্রীর সম্পত্তির উপরে, তাদের নিজেদের এমন কিছু নেই। তো সেই জায়গায় এই যে অর্থবিত্ত প্রতিপত্তি পেশি শক্তির কথাটা আসে, নারীরটাই ব্যবহার করে তারা সামনে এগিয়েছেন। অনেক কথা হচ্ছে, কিন্তু আসলে মাঠের যে চিত্রটা, ডক্টর মনীষা কতগুলো প্রসঙ্গ তুলেছেন, সাইবার বুলিংয়ের বিষয় আসছে, ফাইন্যান্সিয়াল মাসলের কথা আসছে, তাদের মাইন্ডসেটের প্রসঙ্গ আসছে, রাজনৈতিক দলগুলো যে ডাবল স্ট্যান্ডার্ডের কথা আসছে, এবং নিরাপত্তার বিষয়টা আসছে। আমাদের রাষ্ট্র, ইলেকশন কমিশন বলেন, প্রশাসন বলেন, ল এনফোর্সিং এজেন্সি বলেন, অনেক ধরনের আইন কানুনভাবে নারীকে প্রোটেকশন দেওয়ার কথা বলা হচ্ছে, সেফ ফিল করার জন্য বলা হচ্ছে, পার্টিসিপেশনের জন্য তাদেরকে এনকারেজ করা হচ্ছে, কিন্তু ওভারঅল আসলে আপনি কি দেখছেন? আমি ওভারঅল, এখানে দর্শক একজন বলেছেন যে মানবাধিকারের বিষয়টা, নারী তো অবশ্যই সমাজের, আমাদের বাংলাদেশ এবং সারা বিশ্বেই সমাজের যে পিছিয়ে থাকা একটা অংশ, তার মধ্যেই নারীকে দেখা হয়, কিংবা রয়েছেও পিছিয়ে কিংবা দুর্বল অবস্থানে। কিন্তু এটা একটা সমাজ ব্যবস্থারও একটা প্রতিফলন এই জন্য যে দেখেন, আপনি সমাজ ব্যবস্থাটা যদি এমন থাকে যে যেখানে ক্ষমতাশীলরা, বিত্তশালীরা তারাই বেশি প্রভাবশালী হবে, তখন সেখানে কিন্তু কি নারী কিংবা কি দুর্বল পুরুষ, অর্থনৈতিকভাবে দুর্বল পুরুষ, তারা কিন্তু অনেক সময় একই ধরনের সমস্যায় ভোগে। তাদের আর মতামত কিংবা তাদের যে নিজস্ব বিচার, মনে করেন যে যখন তাদের উপর অন্যায় হয়, সেই অন্যায় এই সমস্ত কিন্তু একই রকমভাবে চলে। তো সেইখানে নারীদের কথাটা বিশেষভাবে বলতে গেলে কি কি দরকার, আমরা সবসময় আলোচনা করি যে নীতির দরকার, নীতিমালাও অনেক সময় করা হয়, কিন্তু তারপরেরটা কি, পরের বিষয়টা হচ্ছে যে নারীকে অর্থনৈতিকভাবে আপনাকে সক্ষম করতে হবে। নীতিতে আপনি লিখলেন যে আমি 30% প্রত্যেক অফিসে নেওয়া হবে, কিন্তু আমি যদি তাদেরকে যোগ্যই না করলাম, তাদের জন্য যে যথেষ্ট অর্থ না রাখলাম, তাদেরকে যথেষ্টভাবে শিক্ষা, প্রশিক্ষণ ইত্যাদি দিয়ে, তাহলে তো আর হবে না অর্থনীতিতে অংশগ্রহণ। কিন্তু তারপরেও দেখবেন যে অর্থনৈতিকভাবে অংশগ্রহণ করলেও তারা কিন্তু
বিভিন্ন ধরনের ভায়োলেন্স থেকে মুক্তি পাচ্ছে না। ভায়োলেন্স সেটা ঘরে, পাবলিক স্পেসে, সব জায়গায় হচ্ছে, ঘরে বাইরে সর্বত্র। তো সেই ভায়োলেন্সের জন্য কি দরকার? আপনার আইনি সুরক্ষা। আইন আছে, কিন্তু আপনার সমাজ ব্যবস্থাটা ওই যে বললাম যেরকম, যে যারা প্রভাবশালী তারাই কিন্তু সেই আইনটাকেও নিয়ন্ত্রণ করে। একটু কম্পারেটিভ ফিলিং যদি আপনি দেন, ধরেন গত 2 দশক 3 দশকের কথাই যদি চিন্তা করেন, তো ওখান থেকে কোনো রিমার্কেবল কোনো পরিবর্তন, মানে আমরা কি এগোচ্ছি কিনা? না, অবশ্যই আমি বলবো যে অবশ্যই। দেখেন, প্রথম তো বিষয় আমি শুরু করেছিলাম যে শ্রমবাজারে নারীর অংশগ্রহণ, সেটা এসে 40% দাঁড়িয়েছে, একটু কমে, যদিও আমরা বলছি যে অনানুষ্ঠানিক খাতে, কিন্তু সেখানে আছে। এবং আরও বৈচিত্র্যময়, শুধুমাত্র ট্রেডিশনাল কিছু খাতে না, যে শুধুমাত্র শিক্ষকতা কিংবা ডাক্তারি পেশা কিংবা ওই গ্রামাঞ্চলে কৃষি খাতে, তা না। অনেক পেশা যেগুলো কিন্তু পুরুষের পেশা হিসাবে দেখা হতো, সেগুলাতেও কিন্তু তারা আসছে। তো সেই রকম বৈচিত্র্য বাড়ছে। এটার কারণটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে রাষ্ট্র সেটার জন্য উপযোগী ব্যবস্থা করে না দিলেও নারীরা তাদের নিজেদের আগ্রহে আসছে। অর্থাৎ তার মানে প্রমাণ দিচ্ছে যে তারা সব কিছুই পারে। সেই দিক থেকে কিন্তু আমি বলবো যে এই যে ডাইভার্সিফাইড প্রফেশনাল তারা ক্যারিয়ারে নিযুক্ত হয়েছে, এটা অনেকখানি অগ্রগতি হয়েছে। আর আরেকটা বিষয় যে আমরা দেখছি যে ভায়োলেন্সের খবর বাড়ছে, আগেও ভায়োলেন্স হয়েছে, কিন্তু এখন যে অন্তত আমরা জানতে পারছি, এইটা একটা মানে কমানো যাচ্ছে না, কিন্তু জানা যাচ্ছে যে অন্তত পক্ষে বিচার চাওয়াটা, বিচারটা সুষ্ঠু বিচার পাওয়া সেটা কঠিন, কিন্তু অন্তত জানতে পারছে। এই সমস্ত দিক থেকে আমি বলবো যে অনেক এগিয়েছে। এবং এই বুলিং বলেন, সাইবার বুলিং কিংবা সরাসরি ধরেন আন্ডারমাইন করা, সেগুলাকেও তারা অনেক ধরনের প্রতিকূল অবস্থা পার হয়ে তারা অনেক কনফিডেন্ট হয়েছে, সেটা আমি মনে করি যে এগিয়েছে। জি, এখানে একটা প্রশ্ন করা হয়েছিল, যেটা একজন শিক্ষার্থী বলছিলেন যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের সঙ্গে ইসলামী শরিয়া ভিত্তিক যে মানবাধিকারের কথা বলা হচ্ছে, নারীর প্রসঙ্গটি আসছে স্পেশালি। আমি ওনাকে যেটা জিজ্ঞেস করেছিলাম, সেখানে যেটা হয়েছে যে ইউনিভার্সাল ডিক্লারেশন তো সমানাধিকারের কথা বলা হয়েছে, লৈঙ্গিক সমতার কথা বলা হয়েছে, ইকুয়ালিটির কথা বলা হয়েছে, কিন্তু ইসলামী শরিয়া ভিত্তিক সমানাধিকারের প্রশ্ন যখন আসে, তখন কিছু কিছু প্রসঙ্গ আসছে। কেন মানুষ কিউরিয়াস এই প্রসঙ্গে, যে হ্যাঁ আমরা সমানাধিকার করব, কিন্তু ইসলামের দৃষ্টিতেই করব। তো সেখানে সমানাধিকার কোথায় হবে? যদি নারী পার্লামেন্ট ইলেকশন করতে পারবে, নারী স্থানীয় সরকারে নির্বাচন করতে পারবে, কিন্তু নারী 1 নম্বরে যেতে পারবে না। এটা একটা কন্ট্রাডিকশন। তো এই কন্ট্রাডিকশন মানে যখন সমানাধিকারের কথা বলবো, ডেফিনেটলি যে ইসলামিক ভ্যালুজ সেখানে প্রিভেল করবে, কিন্তু যদি আপনার পার্লামেন্ট মেম্বার আপনি হতে পারেন, তাহলে আপনি নাম্বার 1-এ কেন যেতে পারবেন না? দেয়ার আর সাম কন্ট্রাডিকশন। তো ওই জায়গায় বলা হচ্ছে যে ইউনিভার্সাল ডিক্লারেশনে তো এটা বলা হচ্ছে যে পৃথিবীর সব যারাই মেম্বার কান্ট্রিজ ছিলেন, যে 1948 সালের 10ই ডিসেম্বর, সেখানে তো তারা এগ্রিড আপন হয়েছেন যে আমরা এটা, এখন এটাকে পশ্চিমা প্রভাবিত নাকি আপনার পূর্ব প্রভাবিত, সেটা তো বলা নাই। এখানে অল মেম্বার কান্ট্রিজ আর দেয়ার। সুতরাং ওইটা সিগনেটারি হিসেবে আমাদের কিছু কম্পালশন আছে। আমাদের ডেফিনেটলি আমাদের পলিটিক্যাল পার্টিসগুলোর কাছে আমাদের প্রশ্ন রাখতে হবে, অ্যাকাউন্টেবল করতে হবে, যে আসলে এই জায়গাটা আপনাদের অবস্থানটা কি, সেটা পরিষ্কার করা কি। সেই জন্য আমি ওনার কাছে প্রশ্নটা করেছিলাম। আর কেউ কোনো প্রশ্ন করবে? জি, আমার প্রশ্নটা হচ্ছে, ম্যাম কিছুক্ষণ আগে ভায়োলেন্স নিয়ে কথা বলছিলেন, মানবাধিকারের যে ব্যাপারটা। আমি সামনে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল ট্রুথ অ্যান্ড হিলিং কমিশনের কথা বলেছেন, যেখানে হচ্ছে তারা এটাকে একটা, মানে আমি যদি তাত্ত্বিকভাবে এটাকে দেখি, তাহলে এটা একটা পুনরুদ্ধারমূলক একটা ন্যায় বিচারের একটা অংশ। কিন্তু বিগত দিনের যে গুম খুন বা যে গুম খুনের সংস্কৃতি গড়ে উঠছে, সেখানে আইনি জবাবদিহিতার নিশ্চিত না করে কেবল হিলিং বা ক্ষমার রাজনীতি কি মানবাধিকারের প্রকৃত সুরক্ষা দিতে পারবে? এটা আপনার কি মনে হয়? আর দ্বিতীয় আমার যে প্রশ্নটা রাশেদ ম্যামের কাছে, যেহেতু উনি একজন অর্থনীতিবিদ, ইস্তেহারে, বিএনপির ইস্তেহারে বলা হয়েছে ফাহমিদা ম্যামের কাছে ইস্তেহারে বলা হয়েছে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির কথা, এবং সেখানে একটা অ্যাভিয়েশন হাব বানানোর একটা উচ্চভিলাষী একটা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আজকের বর্তমানে যে ভঙ্গুর ব্যাংকিং ব্যবস্থা এবং উচ্চ মূল্যস্ফীতির যে বাজার, সেই বাজারে এটা কতটা বাস্তবসম্মত বলে আপনার মনে হয়? বা এটা কি জনগণের মন জয়ের জন্য একটা প্রযুক্তিগত অলিক কল্পনা মাত্র? এটা আপনার খুব গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন করেছে। ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন যে করবেন, সব পার্টি কিন্তু বলছে, আপনি একটু বলে রাখি, সব পার্টি কিন্তু বলছে এখন
যে কোনো প্রতিহিংসা নয় বা ইত্যাদি, সবাইকে নিয়ে পরাজিতদেরকে নিয়েই আমরা দেশ গড়ব ইত্যাদি, এখানে কি বার্তা দিচ্ছে এটা? যেসব দ্য ক্রাইমস কমিটেড, যে ক্রাইমসগুলোর কথা বলা হচ্ছে, এগুলো তো পার্ডনেবল না, দিজ আর অল মানে আপনার কি বল যে গ্রেভিয়াস অফেন্স, এবং এগুলো তো বিচার হতে হবে। কিন্তু কি বার্তা দিচ্ছে এটা দিয়ে? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এটা সুন্দর কথা বলেছে, সব পার্টি ট্রিলিয়ন, 1 ট্রিলিয়ন না 2 ট্রিলিয়ন না 3 ট্রিলিয়নের ইকোনমি করবে, এবং এটা রোডম্যাপও তারা দিচ্ছে, কিন্তু কিভাবে করবে অর্থায়নের কোনো শুনুন। আপনি অর্থনীতিবিদ, যদি একটু বলেন। ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন খুবই একটা ভালো বিষয়, কিন্তু যে সমস্ত অপরাধ একেবারে ক্ষমার অযোগ্য, সেইগুলো তো শাস্তি, প্রচলিত আইন অনুযায়ী শাস্তি হতে হবে। তা না হলে তো একটা এমন একটা সংস্কৃতি হয়ে যাবে, মানুষ একেবারে খুন খারাপি ইত্যাদি করে অন্যায় আচরণ করে সেটা একটা জাস্ট ট্রুথ অ্যান্ড হিলিং এর মাধ্যমে দুটো পাশাপাশি চলবে, সেটা ভালো উদ্যোগ। আমি সংক্ষেপে এটাই বলছি। দ্বিতীয় প্রশ্ন যে অর্থনীতি বিষয়, হ্যাঁ আমি দুটো রাজনৈতিক দলের ইশতেহার নিয়ে আমি মন্তব্য দিয়েছি। সেখানে দেখবেন যে আমার মোটা দাগে বিষয়টা হচ্ছে যে এখানে অনেক ভালো ভালো কথা আছে, কিছু সীমাবদ্ধতাও আছে, সেগুলো বিস্তর পরিসরে এখন আলাপ করার সময় নাই। মূল চ্যালেঞ্জটা হবে কিন্তু আসলে আমাদের এই যে রাজস্ব, অর্থাৎ মানে অর্থায়ন করাটা। আপনি $1 ট্রিলিয়ন অর্থনীতি, বাংলাদেশে এখন $450 বিলিয়ন একটা অর্থনীতি, প্রায় কাছাকাছি 500 বিলিয়নের মতো। সো সেটাকে আর কয়েক বছরের মধ্যেই $1 ট্রিলিয়ন নেওয়া সম্ভব, যদি কিনা আমাদের এটার মানে যে পারিপার্শ্বিক বিষয়গুলো, আমার বিনিয়োগ করতে হবে, ব্যক্তি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, এইগুলোর যে টার্গেট, তারা সেই টার্গেটও দিয়েছেন, সেটা যদি করা যায় তাহলে আমাদের এটা আগামী 2034 সাল, প্রায় 8 বছর এর মধ্যে করা সম্ভব। কিন্তু আপনার সেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে হবে অনেক বেশি। তো সেটা একটা খুব চ্যালেঞ্জিং। এটার জন্য খুবই ডিসিপ্লিন, খুবই আপনাকে অর্থনৈতিক গভর্নেন্স, যেটা সুশাসন যেটা বলি, অর্থনৈতিক সুশাসন, প্রাতিষ্ঠানিক দক্ষতা, যে সমস্ত প্রতিষ্ঠান আছে, অর্থাৎ আপনি রাজস্ব আহরণের জন্য এনবিআর দরকার, তারপরে আপনার যে প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারি যে বিনিয়োগগুলো হয়, সেই বিনিয়োগের জন্য পরিকল্পনা কমিশন যে তারা বিভিন্ন প্রজেক্ট অনুমোদন করেন, সেগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে এই ধরনের আনুষঙ্গিক কিছু অনেকগুলো করতে হবে, যার জন্য কিনা এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। কিন্তু একটা সোজা করে বলেন যে সেটা হচ্ছে যে এই যে ট্রিলিয়নের যে স্বপ্নটা আর কি, এখনকার যে বাস্তব অবস্থা, আপনার ধরেন সামাজিক সুরক্ষাতে প্রচুর তারা ফ্যামিলি কার্ড দিবেন, প্রবাসী কার্ড দিবেন, নারী কার্ড দিবেন, তারপরে মানে এই ধরনের অনেক কিছু তারা বলছেন। কিন্তু এই যে সামাজিক সুরক্ষার জন্য যেই বরাদ্দ আসবে, আপনি যেটা প্রথমে বলছিলেন যে এটা রোডম্যাপ তো নাই, যে অর্থায়নের রোডম্যাপটা পাওয়া যাচ্ছে না, তো এটা বাস্তবসম্মত কিনা এই যে প্রমিসগুলো করছে আসলে? হ্যাঁ, খুবই চ্যালেঞ্জিং। এখন আমাদের হাতে কিন্তু সত্যিকার অর্থে টাকা নাই, সরকারের হাতে টাকা নাই, এবং যেই পরিমাণ ট্যাক্স জিডিপি রেশিও বর্তমানে যেটা আছে 6.8% 2025 অর্থ বছর হয়েছে, এই রকম হারে এটা দিয়ে সম্ভব হবে না কোনোভাবে। এরকম বিশাল অ্যাম্বিশাস এগুলো বাস্তবায়ন করা কঠিন হবে অন্য জায়গা থেকে, যদি না সরকার ব্যাংক খাত থেকে ঋণ নেয় কিংবা অন্য খাত থেকে সঞ্চয়পত্র বিক্রি করে তারা ঋণ নেয়, এইভাবে ছাড়া আসলে বর্তমান এই কাঠামোগত পরিবর্তন ছাড়া এটা সম্ভব না। কারণ সরকারকে আবার বেতন দিতে হবে, সরকারি চাকরিজীবীদের বেতনের নতুন পে স্কেল করা হয়েছে, ডিউজ রয়েছে, অনেক কিছু খরচ রয়েছে। আমরা রাশিদ থেকে চৌধুরী আপনার কাছে যাব, আপনার ছোট কয়েকটা ইনফরমেশন আপনাকে বলি, তারপরে প্রশ্নটা করব। একটু আমার সহকর্মী ময়মনসিংহে আছেন সুলতান মাহমুদ কনিক, তার কাছে একটু যাব। আপনার এখানে বলছে যে কিছু যে পার্সেন্টেজ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার নারী প্রার্থীর সংখ্যা 85 জন, সব মিলিয়ে মোট প্রার্থীর এটা হচ্ছে অনলি 4.19%। এর বাইরে একজন আছেন, হিজড়া জনগোষ্ঠীর একজন প্রার্থী রয়েছেন। নারী প্রার্থীদের 64 জনই, ওদের একাডেমিক অবস্থা হলফনামা অনুযায়ী 64 জন স্নাতক এবং স্নাতকোত্তর, 75% উচ্চশিক্ষিত। 25 থেকে 39 বয়সী প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, তার মানে আপনার ইয়াং রিলেটিভলি। পেশাগত বিশ্লেষণ দেখা যাচ্ছে প্রায় 67% নারী কর্মজীবী। এই ডেটা থেকে আপনার কাছে আপনার মনের মধ্যে কি আসে এই চিত্র দেখে? আমরা শুধু একটু মাঠের চিত্রটা 1 মিনিটের মধ্যে একটু শুনে আসতে চাই। সুলতান মাহমুদ কনিক, ময়মনসিংহ থেকে আমার সহকর্মী। কনিক, মাঠের চিত্রটা, ভোটের চিত্র একটু জানতে চাই ছোট করে। জহিরুল, ময়মনসিংহের চিত্রের কথা যদি বলি, যে ময়মনসিংহ কিন্তু বেশ কয়েকজন নারী প্রার্থী কিন্তু নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আপনি জেনে থাকবেন যে ময়মনসিংহের 11টি আসন রয়েছে এবং এই 11টি আসনের মধ্যে 2 জায়গায় নারী প্রার্থী আছেন। এর বাইরে শেরপুরও নারী প্রার্থী নির্বাচন করছেন ধানের শীষ প্রতীক নিয়ে। ময়মনসিংহ বিভাগের 4টি জেলা রয়েছে, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এবং ময়মনসিংহ। এখানে মোট 24টি সংসদীয় আসন রয়েছে এবং এই 24টি সংসদীয় আসনের মধ্যে প্রায় 137 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাঠের বাস্তব চিত্র হচ্ছে বেশিরভাগ জায়গায় অনেক আসনে আমরা দেখেছি যে পুরুষের ভোটার থেকে নারী ভোটারের সংখ্যাটা বেশি এবং বাস্তবতা হচ্ছে যারা প্রার্থীরা আছেন তারা কিন্তু ওই ভোটটাকে টানার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। প্রচুর সংখ্যক যারা ভোটার আছেন সেই ভোটটা যেন নিজেদের পক্ষে নিতে পারেন তার জন্য প্রার্থীরা যারা আছেন তারা কর্মী সমর্থকরা যেরকম ভাবে বাড়ি বাড়ি যাচ্ছেন, নারীদের কাছে যাচ্ছেন, ঠিক একইভাবে কিন্তু প্রার্থীরাও যাচ্ছেন, গিয়ে তাদের উন্নয়নের নানা প্রতিশ্রুতির কথা শোনাচ্ছেন। আর এই সার্বিক চিত্র যদি আপনাকে বলি যে এই ভোটকে সুষ্ঠু করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। যে কোনো সময় থেকে এবার বেশি সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে এবং অনেক ধরনের যে ক্যাম্পেইন করা দরকার, যে ভোট কেন্দ্রে সবাই নারী পুরুষ সবাই নিরাপদে যেতে পারবেন এবং তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারবেন, সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করার জন্য সব ধরনের কার্যক্রম কিন্তু চালিয়েছেন রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে স্থানীয় প্রশাসন, উপজেলা প্রশাসন সবাই। কনিককে ধন্যবাদ। কনিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাতের বেলায় ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে কথা বলছিলেন রাশেদ আলী চৌধুরী। বলছিলাম যে কিছু স্ট্যাটিস্টিক্স দিচ্ছিলাম প্রশ্ন ময়মনসিংহে যাওয়ার আগে। পেছনের নির্বাচনগুলোর প্রশ্নবিদ্ধ, মানে অন্তত 3টি নির্বাচন যেভাবে হয়েছে সেটির বৈধতা এবং সেটির কি বলবো যে পার্টিসিপেশন এবং মানুষের ভোটাধিকার সাংঘাতিকভাবে হ্যাভ বিন রবড, হ্যাঁ, ছিনিয়ে নেওয়া হয়েছে মানুষের অধিকারকে। তারপরেও সেই নির্বাচনের একটা লাইন আমি বলি যে 24 সালে তখনও নারীর যে প্রার্থী ছিল সেটা এবার কিন্তু আরও কমেছে। এবার 85, মানে 2024-এ দেখা গেছে যে 101 জন। তার মানে এবার একটা তো কি বলবো এক ধরনের ইতিবাচক হবার কথা, কিন্তু আগ্রহী হলো না কেন? মানে বিএনপির মতো দলও দেখলো যে 5% মিট করতে পারলো না। জামাতের ধরেন হতে পারে যে তারা একটা প্রসেসের মধ্যে আছে, তারা বলছেন যে দে হ্যাভ বিন প্রিপেয়ারিং ফর কামিং ডেজ, তারা করবেন, স্থানীয় পর্যায়ে তারা দিচ্ছেন। বিএনপির মতো বড় দল তাদের কমিটমেন্টের জায়গা তো দেখা 5% পারেনি, 3.5% তারা প্রতিনিধিত্ব দিয়েছে। সব কিছু মিলিয়ে যদি আপনারা শেষের একটা বক্তব্য শুনি যে আসলে আমরা অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়নের কথা চিন্তা করছি বা পলিসি মেকিংয়ের কথা চিন্তা করছি, সেটা কতটা সাস্টেইনেবল হবে ফর ফিউচার বাংলাদেশ, নতুন বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে, এটা কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্নটা চলে আসে আপনার কাছে। হ্যাঁ, আপনি তো আপনার নিজের প্রশ্নেই বলে দিয়েছেন কতটা সাস্টেইনেবল হবে, এটা টেকসই কতখানি হবে, সেটা তো অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্তই এটা আসলে গ্রহণযোগ্য হবে না। তো সেই জায়গা অথবা টিকবে না, সোজা কথা যেটা বললেন আপনি। সেই জায়গা থেকে যদি বলি, এবারের আপনি যে স্ট্যাটিস্টিক্সটা বললেন, দেখবেন যে নারী প্রতিনিধিত্ব বা নারী প্রার্থীরা অনেক ক্ষেত্রে নিজেরাও খুব একটা এগিয়ে আসেননি। কিছু কিছু দলের সাথে তো আমরাও বসেছিলাম, আমরা নারীর রাজনৈতিক অধিকার ফোরাম থেকে বসেছি, তারা বলেছেন যে আগ্রহের অভাব, এক ধরনের অনাস্থা গত 15 বছরে তৈরি হয়েছে 3টা ইলেকশনে, যে দাঁড়াবো কিন্তু লাভটা কি হবে, শেষ পর্যন্ত তো সেই মারামারি খুনাখুনির মধ্যে পড়ে যাব। এইটা একটা ছিল, আস্থার সংকটটা থেকে গেছিল, ফলে নারী প্রার্থীরা এগিয়ে আসেননি। সবচেয়ে বড় আস্থার সংকট পরিবারগুলোতে, যে এই জায়গায় যাওয়ার দরকার নেই, এখানে তোমার মানে দাঁড়ানোরই কোনো দরকার নেই, সেটা একটা বিষয়। আরেকটি বিষয় হলো যে আমাদের স্থানীয় সরকার নির্বাচন থেকে অনেক সময় উঠে আসেন নারী প্রতিনিধিত্ব, সেটাও হোঁচট খেয়েছে মাঝখানে, আমরা আর দেখিনি। আরেকটি বিষয় দেখবেন, লক্ষ্য করবেন একটা জিনিস, কারা এসছেন। আপনি যেটা তথ্যটা যেটা দিলেন সেখানে বেশিরভাগই কিন্তু আর্থসামাজিক অবস্থানটা ভালো, সেইখানে আমার মাঠের কিষানি কিন্তু আসেননি। চা বাগানে আমরা যখন বসেছিলাম, আমি নিজে ছিলাম সেই আলোচনায়, সেইখানে চা বাগানের তারা বলেছেন আমাদের তো কোনো প্রার্থী নেই, আমাদের প্রার্থীটা দেয়াই হয় না, আমাদের কে হবেন, আমাদের পক্ষ থেকে কে হবেন, ওই যারা আগে থেকেই হয়েছেন তারাই দেবেন। এই যে শ্রমিক মানুষের কোনো প্রতিনিধিত্ব আমরা দেখছি না, সামাজিক
অবস্থান ভালো, লেখাপড়ায় ভালো, এরাই উঠে এসেছে। আপা একটা জিনিস, আপনি তো শিক্ষা নিয়ে কাজ করছেন অনেক, এখানে রাজনৈতিক দলগুলো যে তাদের ইশতেহার দিয়েছে, যে কমিটমেন্টগুলো দিচ্ছে, ধরুন ইশতেহার পুরোটা আমরা যদি আলোচনা নাও করি, মাঠের বক্তব্যে যেগুলো দেখছে যে গার্ল এডুকেশন, তারপরে ধরেন আপনার তাদের নিউট্রিশন বা তাদের কর্মসংস্থান বা তাদের সেফটি অথবা তাদের স্বাস্থ্যসেবা, মায়েদের স্বাস্থ্যসেবা বা মেয়েদের স্বাস্থ্যসেবার, এই বিষয়গুলো ওভারঅল মনোযোগের ক্ষেত্রে কতটা গুরুত্ব পেয়েছে? আমি একটু বলবো যে আমি আসলে বাল্য বিয়ের একটা ইস্যু আছে, হ্যাঁ, প্লেজেন্টলি সারপ্রাইজড। সবাই কিন্তু বলছেন, সবগুলো বড় দলই কিন্তু বলেছে, কর্মীরাই বলে আসছেন, যেমন ধরেন দুপুরের খাবার, মিড ডে মিল, তারপরে নারীর সন্তানের জন্য ডে কেয়ার সেন্টার ইত্যাদি, মানে সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে অনেক কিছু এসছে, সবগুলো দলই বলেছেন। এবং নারীর জন্য নিরাপত্তার কথা উঠে এসেছে, ফ্যামিলি কার্ড, এম্পাওয়ারমেন্টের জন্য ফ্যামিলি কার্ড এবং নারীদেরকে সেটা দেওয়া হবে, অনেক কিছুই স্বীকৃতিটা এসছে। এটা হচ্ছে অবস্থান উন্নয়ন, বারবারই ঘুরে ফিরে আসবো, কিন্তু অবস্থানের উন্নয়ন করতে গেলে তো পার্লামেন্টে যেতে হবে, নারীর হয়ে কথা কি মনে হয় এটা কি অনেকটা তাদেরকে প্লিজ করার জন্য ভোটে, যেহেতু তারা একটা বড় সংখ্যার ভোটার, তাদের ভোটিংয়ের উপরে নির্ভর করছে দলগুলোর ভবিষ্যৎ, সে কারণে এই ধরনের ভালো ভালো প্রতিশ্রুতি? সেটা তো একটা কারণ হবে সবগুলা দলের জন্য, ভোট তো টানতে হবে, সেটা একটা কারণ। আরেকটা কারণ বোধহয় ইদানিং তাদের অনেকেই যারা উঠে এসছেন সবগুলো দলের নেতৃত্বে দেখবেন তারা মোটামুটি সমাজবিজ্ঞানীদের মতোই বিশ্লেষণ করেছেন, কি লাগবে, কোথায় কি প্রাপ্য, কি হতাশা, কোন জায়গাটাতে প্রয়োজন আছে, তারা কিন্তু বিচার বিশ্লেষণ করে দিয়েছেন ম্যানিফেস্টো। আমরা এটা আমি বলবো বারবারই যে প্লেজেন্টলি সারপ্রাইজড, তো তারা বর্তমান আর্থসামাজিক বাস্তবতাটাকে দেখেছেন। যে জায়গাটাতে আমরা কম দেখেছি, আমি যদি এখানে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে ক্লাইমেট জাস্টিসের ক্ষেত্রে খুব একটা গুরুত্ব দিয়ে আসেনি, যে পরিবেশগত কেন এটা বিষয়গুলো, এটা আসলে ওইভাবে হয়তো তারা বিবেচনা করেননি। আগের ম্যানিফেস্টোগুলোতেও ছিল না, তারা হয়তো আগেরগুলোর সাথে তুলনামূলকভাবে এসছেন। আমাদের মানুষ, একটা খবর আমরা জানি কিনা যে কোস্টাল বেল্টে আমাদের এই যে মার্চ থেকে জুলাইয়ের মধ্যে আমাদের জেলেরা যে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়, 6 গুণ বেড়েছে মাছ ধরতে না যাওয়ার নিষেধাজ্ঞা গত 2 বছরে। এই যে এগুলোর মধ্যে আমরা পড়ে গেছি, এগুলো তো আমরা জানি, হচ্ছে এদের তো জীবন জীবিকা, বাচ্চাদের লেখাপড়া সব নির্ভর করছে এটার উপরে। তো সেই জায়গা থেকে আমরা আসলে পিছিয়ে আছি, নতুন ভূ রাজনৈতিক অনেক কিছু আসেনি। কিন্তু একটু আবার কিছু প্রশ্ন আমরা নিতে চাই। হ্যাঁ, পিছনে। আসসালামু আলাইকুম। জি, আমার প্রশ্নটা হচ্ছে, একটু আগে স্যার আপনি বললেন বাল্যবিবাহকে না করার কথা। এখন আমাদের পারিপার্শ্বিক যে পরিবেশ, সেখানে আমরা দেখছি সামাজিক অবক্ষয়ের দরুন অনেক কিশোরী বাবা মাকে না জানিয়ে কোর্ট ম্যারেজ নামক শব্দটির সাথে বেশি জড়িত হয়ে যাচ্ছে। এখানে আপনাদের করণীয় কি, বা পিতামাতা হিসেবে করণীয় কি, নারীর সুরক্ষার জন্য করণীয় কি? এই যে অবক্ষয়গুলো হচ্ছে, এখানে দেশের জনগণ হিসেবে আমাদের করণীয় কি? ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আছে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদনে দেখি বিভিন্ন নারীদের কথা যারা প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসছে, তাদের মতামতের গুরুত্বটা কি আমাদের দেশের প্রেক্ষাপটে? ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আমি আপনাদের দুজনের কাছে প্রশ্নটা রাখতে চাচ্ছি যে আমরা আমাদের দেশের জন্মের পর থেকে যে নারী অধিকারের কথা বলছি, এটা কি অনেকটা কাগজে কলমে রয়ে যাচ্ছে কিনা? আমাদের দেশের প্রান্তিক পর্যায়ের নারীরা কি তাদের অধিকার নিয়ে সচেতন, কিংবা তারা তাদের অধিকার সম্পর্কে জানেন কিনা, রাষ্ট্র তাদের জানাতে পারছে কিনা? যদি আগের কথা বাদও দেই, লাস্ট 1.5 বছরে আমরা দেখছি যে নারী অধিকার সংকুচিত হয়েছে। নারীরা তাদের মতামত প্রকাশে, তাছাড়া ফ্রন্টলাইনে যে কোনো বিষয়ে আসতে অনাগ্রহী হয়েছে। এর দায় যেমন রাষ্ট্রের রয়েছে, রাজনৈতিক দলগুলোরও রয়েছে, যারা দেশে নারী অধিকার নিয়ে কাজ করছে তাদেরও রয়েছে। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আপনারা কি ভাবছেন যে তাদের মধ্যে এই নারী সচেতনতা বা নারীদের অধিকার নিয়ে কিভাবে তাদের জানানো যায়? আর এটা শুধু নারীদের ব্যাপার না, অনেক
পুরুষও তারা শিক্ষিত হতে পারে। অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নারী অধিকার নিয়ে সচেতন না। অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত শিক্ষার্থী যারা ছেলে, তারা নারীদের সম্পর্কে দৃষ্টিভঙ্গি খুবই বাজে পোষণ করে। রাষ্ট্র যে তাদের নারী অধিকার নিয়ে সচেতন করতে পারেনি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, এই ব্যাপারে রাষ্ট্র কি করবে ভবিষ্যতে, যদি উত্তর দিতেন। কে বলবেন? আসছি, রাশেদা আপা বলবেন না ফাহমিদা? বলেন। বলেন রাশেদা। একটা হচ্ছে যে ওই যে নিজেরা বিয়ে করছে বা বাল্যবিবাহের বিষয়টা যেটা এসছে, এটার একটা বড় কারণ, আমরা ওই গবেষণাটি অবশ্য আমরা প্রকাশ করিনি, কিন্তু একটা বড় কারণ কিন্তু ডিভাইসমুখিতা। ওই স্মার্টফোনের মাধ্যমে পরিচয়, প্রেম ইত্যাদি, তারপরে পালিয়ে যাওয়া, এ ঘটনাটি হচ্ছে। আমরা কিন্তু কারণটা দেখিনি, কেন করছে তারা এই জিনিসটা, এটা একটা কারণ। আর দ্বিতীয় একটা কারণ হচ্ছে স্কুলগুলো তাদেরকে আকর্ষণ করে না ওইভাবে, পড়ালেখার মানটা কমে গেছে, ভালো লাগে না স্কুলে যেতে। এই দুটো বিষয় পেয়েছি আমরা আমাদের ছোট একটি গবেষণায়। এটা আমাদের ব্যবস্থা নিতে হবে আর কি। তাইলে তো বাল্যবিবাহ ওদেরকেও দায়ী করে লাভ নাই। মা বাবা হয়তো সারাদিন কাজে কর্মে থাকে, বাচ্চা এরকম হতেই পারে, হচ্ছেও, কিন্তু এটার সংখ্যাটাও কিন্তু খুব বেশি না। জোর করে বিয়ে দিয়ে দেওয়ার ঘটনাগুলাই কিন্তু বেশি। মা বাবারা মনে করছেন ওটা একটা বোঝাও হয়ে গেছে, বিয়ে দিয়ে দিলে আমাদের দায় দায়িত্ব দুটোই শেষ। তার একটা কারণ কিন্তু শিক্ষার ব্যয় বাড়া এবং ঝরে পড়া মানে হচ্ছে তাকে বিয়ে দিয়ে দেওয়া অথবা কাজে দেওয়া, দুটোর একটা। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা আমাদের দায়িত্ব এইভাবে পালন করিনি, রাষ্ট্রও পালন করেনি। শিক্ষায় বিনিয়োগ তো লজ্জার সাথেই বলতে হয় পৃথিবীতে নিম্নতম, দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা শিক্ষায় নিম্নতম বিনিয়োগের ক্ষেত্রে। আপা একটু ডক্টর ফাহমিদার কাছ থেকে একটু জেনে নিচ্ছি। একটা প্রশ্ন ছিল যে প্রত্যন্ত নারীদের বা প্রান্তিক নারীদের মতামতের গুরুত্ব কতখানি, আর তারা সচেতনই বা কতটুকু? দেখেন, আমার কাছে মনে হয় প্রথম বিষয় যে নারীরা কিন্তু সচেতন, তাদের অধিকার, তারা কি চায় এই ব্যাপারে তাদের স্পষ্ট ধারণা রয়েছে। কিন্তু যেটা তাদের অভাব কিংবা যেটা তারা পায় না, সেটা হচ্ছে যে সুযোগটা, তার মতামত প্রকাশের এবং তার অধিকারটা পাওয়ার সুযোগটা হয় না। এটার কারণটা হচ্ছে যে নীতি নির্ধারণী প্রক্রিয়ায় তো তার কোনো অংশগ্রহণ থাকে না। আমাদের দেশে যেইভাবে নীতি নির্ধারণগুলি হয়ে থাকে, রাজনৈতিক দলগুলো আসে ভোটের মাধ্যমে, কিন্তু পরবর্তী সময়ে যখন নারী বলি পুরুষ বলি যাদের জন্য নীতিমালাগুলি তৈরি করা হয়, সেটা কি আপনার বটম আপ নিচের থেকে তৈরি হয়ে আসে নাকি উপর থেকে হয়ে আসে? সেটা তো নাই। কারণ আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা এমন হয়ে গেছিল এতদিন ধরে যে সেখানে জনগণের মতামতটা না থাকলেও কিছু আসতে যেত না, কারণ সেটা তো আর ভোটের জন্য তারা সেটার ভোটের মুখাপেক্ষি হয়ে থাকতো না। ভোট মানুষের কাছ থেকে পেলো কি পেলো না সেটার ভিত্তিতে তো আর তারা রাষ্ট্র পরিচালনা করেনি। তো সেই কারণে সেটা একটা অন্যতম কারণ যে মানুষের অংশগ্রহণ এই নীতিমালা কিংবা কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে নাই। এবং সেটা যত আপনার প্রান্তিক জনগোষ্ঠী, তাদের অংশগ্রহণটা আরও কম থাকে, এই কারণে সেটা নাই। এখানে আরেকজন প্রশ্ন করেছেন যে যারা পড়াশোনা করে, ছাত্রী যারা বিশ্ববিদ্যালয়ে, তাদেরও যে এই যে মূল্যবোধের যে অবক্ষয়, এটা আসলে প্রকৃত শিক্ষা না অভাব। আপনি সার্টিফিকেট নিচ্ছেন, কিন্তু আমরা সার্টিফিকেট নির্ভর শিক্ষার মাধ্যমে কিন্তু মূল্যবোধ, যে মানবিক গুণাবলী, এইগুলা কিন্তু হারিয়ে যাচ্ছে। এবং এইগুলার আমরা সেটাও দেখি যে বিশ্ববিদ্যালয় চত্বরে পেশি শক্তিটা কিংবা অর্থশক্তি, এগুলো কিন্তু ঢুকে যে শিক্ষার পরিবেশটাকে কলুষিত করে ফেলেছে। যে চ্যালেঞ্জগুলো ফেস করে ছেলেমেয়েরা, কিশোর কিশোরীরা, সেটি নিয়ে উত্তর দিচ্ছিলেন রাশেদা চৌধুরী, যেটা আমাদের ডিভাইস আসক্তি এবং শিক্ষা ব্যবস্থায় তাদের আগ্রহ কমে যাওয়া ইত্যাদি কারণে তারা একটু ডিরেল হয়ে যাচ্ছেন এবং ফ্যামিলিরও একটু মনিটরিংয়ের অভাব এখানে আছে। তারপরে প্রশ্ন এসেছিল নারীর, প্রত্যন্ত অঞ্চলের নারীরা বা প্রান্তিক নারীরা কতটা সচেতন তাদের অধিকার সম্পর্কে। প্রশ্ন এসছে যে নারীদের অধিকার কি শুধুই কাগজে কলমে আছে কিনা, এবং সুরক্ষার জন্য, আমাদের নারী সুরক্ষার জন্য আসলে আমাদের এই মুহূর্তে কী করণীয়, এই প্রসঙ্গগুলো নিয়ে আমাদের অতিথিরা আলাপ করছিলেন, তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের এবং নতুন ভোটারদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন। ডক্টর ফাহমিদা, আপনি যদি শেষ করতেন। আমি যেটা বলছিলাম যে শিক্ষার মানটা, শিক্ষার গুণগত মান এবং শিক্ষাতে আমরা কি পড়াচ্ছি, সেখানে মূল্যবোধ, সামাজিক বিজ্ঞান, এই সমস্ত শিক্ষার
একটা যে মানে সাংস্কৃতিক মনোজগতের পরিবর্তন, সেই দিকে কিন্তু আমরা নজর দিচ্ছি না। একটা সার্টিফিকেট ভিত্তিক শিক্ষার উপরে নজর দিচ্ছি, এবং সেই সার্টিফিকেটও আবার দুঃখজনকভাবে সেটাও যে আপনার শ্রমবাজারে, চাকরির বাজারেও যে খুব এটা কদর থাকে তা না, কিন্তু সেই কারণে আমরা দেখি যে এত বেকারত্ব, এত ইউনিভার্সিটি ডিগ্রি, টার্সারি লেভেলের ডিগ্রি পাওয়ার পরেও কিন্তু বেকারত্বের হার বেশি, এবং যত বেশি উচ্চশিক্ষিত হয় তত বেশি বেকারত্বের হার বেশি। তো দুদিক থেকেই কিন্তু আমাদের শিক্ষাক্ষেত্রে বিরাট একটা সংকট চলছে। একটা বিষয় যে এই রেলিভেন্টলি আমি বলি যে এই আলোচনাটি খুব এসছে নির্বাচনের মাঠে, যে নারীর পোশাকের স্বাধীনতা আর কি পড়বে সে, এটার ব্যাপারে কোনো পুলিশিং বা কোনো মরাল পুলিশিং কতটা মানে আপনি মনে করেন? না, আমি তো মনে করি না যে বাংলাদেশের নারীরা এমন কোনো অশালীন পোশাক পরছে যে সেখানে কোনো সমস্যা হচ্ছে। সুতরাং এখানে মরাল পুলিশিংয়ের একটা তো পরিবার থেকেই, সমাজ থেকে একটা অলিখিত একটা থাকেই, সেখানে একটা স্কুলিং তো আছে, একটা হ্যাঁ স্কুলেও হয় যে কোনটা শালীন, কোনটা পড়া যাবে কি যাবে না, একটা গাইডলাইন। তার পরবর্তীতে যখন তারা বড় হয় তখন তাদের একটা নিজস্ব নিজেরাও তৈরি করে থাকে। যেই সমাজে আমরা বসবাস করি, আমরা তো আর পাশ্চাত্যে বসবাস করি না, তাদের মতো আমাদের দেশে আমি সেরকম দেখি না। সুতরাং এখানে তো অশালীনতার আমি কিছু দেখছি না। মরাল পুলিশিং এর কেন প্রয়োজন পড়বে? জি আপা, এই ব্যাপারে আপনার কি মত? একই কথা বলবো, গ্রামীণ যে কৃষানি মাঠে কাজ করছে সেও তো শালীনভাবেই চলাফেরা করছে। এখানে অশালীন আসলেও দেখার কিছু নাই। সেটাও হতে পারে একদম উচ্চবিত্ত যারা কোথায় কি করছেন আমরা জানি না, কিন্তু আমাদের দেশের সাধারণ জনগোষ্ঠী, বিশাল জনগোষ্ঠী আমি বলবো, যারা ভোটার এবং যারা প্রার্থী, সবার মধ্যেই এই জিনিসটা এটা তো অনেকটা ডিফেন্সিভ। আপনি একটু এটা মানে moral না, policing আপনি এর একটু দরকার পয়েন্ট আছে অফ ভিউ, রাইটস পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলেন, এটা হচ্ছে কি মূল্যবোধের ব্যাপার, এটা পারিবারিক শিক্ষার ব্যাপার, একদম শালীনতার বিষয় সেটা আছে। কিন্তু যেটা হচ্ছে যে আপনার রাইটসের প্রসঙ্গ যদি আসে, তাহলে সেটা মানে আপনি কি মানে ডেফিনেটলি এটা আপনার সিদ্ধান্ত যে আপনি কি ধরনের পোশাক পরবেন, ওইটাকে প্রিভেল করবে না করবে না। এটা এখানে আমার মনে হয় এমনভাবে প্রশ্নটা আসবেই না, ওই যেটা বললো ফাহমিদা। কিন্তু যেটা হচ্ছে, এটা তো আমার ফ্রিডম অফ চয়েস, আমি কি পরবো সেটা তো আমার সিদ্ধান্তের অংশ। আমি কি খাবো, আমি কিভাবে চলবো, কিন্তু এখানে সামাজিক সাংস্কৃতিক আবহটা আমাদের চিন্তাধারাকে প্রভাবিত করে। হ্যাঁ, এবং সেটাই এখানকার বাস্তবতা, বাংলাদেশের যে বাস্তবতা। আরও ছোট করে দু একটা প্রশ্ন যদি আপনি, হ্যাঁ না যারা করেছেন তারা বাদে, হ্যাঁ যারা করেছেন তারা, হ্যাঁ যারা করেননি ভাই করেছেন না, ওকে জি ছোট করে প্রশ্ন। আমার ছোট্ট একটা প্রশ্ন দুজনের কাছে, রাশিদা ম্যাম এবং ফাহমিদা ম্যামের কাছে। সামনে 5 দিন পর নির্বাচন, এবং আজকে আমরা অনেক সমস্যা প্রতিকূলতা নিয়ে কথা বলেছি, এবং সবকিছু আসলে আমাদের রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সবকিছুর ভিতরে আসলে আমরা সমস্যার সমাধান খুঁজতেছি। কিন্তু এই সমস্যার সমাধান তখনই খুঁজবো যখন আমরা সামনের নির্বাচনে একজন যোগ্য প্রার্থী নির্বাচিত করবো এবং সংসদে যোগ্য মানুষদেরকে পাঠাবো, এবং তারা সংসদে এই বিষয় নিয়ে আরো বিস্তারিত কথা বলবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে নতুন ভোটাররা, তরুণ ভোটাররা, তারা এখন ভোট দিবে, জীবনে প্রথম ভোট দিবে, তো তাদের কি কি মাথায় রাখা উচিত একজন প্রার্থীকে ভোট দেওয়ার জন্য? সংক্ষেপে জি এটাই। জি জি আসসালামু আলাইকুম। আমরা জাস্ট সংক্ষেপে এক লাইনে প্রশ্নটা। বাংলাদেশে অপরাধ করা খুবই সহজ এবং পার পেয়ে যাওয়া খুবই সহজ, এবং আমরা দেখি যে বিগত বছর এবং সর্বসময় ধর্ষণ, তারপরে গুম খুন এই বিষয়গুলো আসে, কিন্তু বাংলাদেশের দুর্বল বিচার ক্ষেত্রে এগুলো আসলে খুবই সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায়। তো এই ব্যাপারে মানবাধিকার কতটা গুরুত্ব রাখতেছে, সেক্ষেত্রে আমরা নিরাপত্তাকে গুরুত্ব কতটা দিচ্ছি অধিকারের থেকে? আর পারছি না সময়, আপনাকে ধন্যবাদ, আর সময় দিতে পারছি না। এক লাইনে যদি আপনাদের উত্তরটা নিতে পারি আমরা শেষ করতে হবে। এক লাইনে, হ্যাঁ আপনার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এখানে সচেতনতার বিষয় আছে যে আমি কাকে ভোট দিচ্ছি। আমরা অনেক সময় দেখি যে সিম্বলকে, কোনো প্রতীক নির্ভর একটা ভোট দেওয়ার একটা সংস্কৃতি আছে, কিন্তু তার চাইতেও গুরুত্বপূর্ণ, যদি আমি সত্যিকারের যোগ্য প্রার্থী চাই, তার একটা তো থাকে বেসিক শিক্ষাগত যোগ্যতা, কিন্তু তার চাইতেও হচ্ছে যে তার ট্র্যাক রেকর্ড কি আছে, তা এইটা একটা গুরুত্বপূর্ণ। তার যে সামাজিক অবস্থান, তার কোনো দুর্নীতির কোনো রেকর্ড কিনা, সে ঋণ খেলাপি কিনা, সে কোনো সামাজিক অপরাধে যুক্ত আছে কিনা, এই সমস্ত। আর আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হ্যাঁ আমাদের দেশে এটা স্যাডলি যে আইনের শাসন তো আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই, এবং সেজন্যই নির্বাচনের দিকে আমরা তাকিয়ে থাকি। সুষ্ঠু নির্বাচন হলে সেটা সম্ভব। আমি শুধু একটা জিনিস বলবো আমাদের নতুন প্রজন্মকে,
আমি বিশ্বাস করি আমাদের নতুন প্রজন্মের জন্য পরামর্শ দরকার নেই। তারা যত বাংলাদেশে যত গণ আন্দোলন হয়েছে নেতৃত্ব দিয়েছে কিন্তু আমাদের শিক্ষার্থীরা, সব জায়গায় তরুণরা। আমি বিশ্বাস করি কিছু বলার বা কিছু নিজেরা নিজেদের বিবেকটাকে ব্যবহার করবেন, মানবিকতাটা ব্যবহার। ধন্যবাদ রাশেদা কে চৌধুরী, ধন্যবাদ ডক্টর ফাহমিদা খাতুন স্টুডিওতে কষ্ট করে আসার জন্য। তরুণ শিক্ষার্থী, তরুণ ভোটার, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি মূল্যবান কিছু চমৎকার প্রশ্ন করবার জন্য। প্রিয় দর্শক, ডেডলাইন বাংলাদেশ আজকে এখানে শেষ করব। ভোট খুব কাছেই এবং শেষ সময়ে সবাই উপস্থিত আছেন। প্রত্যেকেই যার যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বিষয় বিবেচনার মধ্যে নেবেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় নারীর অধিকারের প্রশ্নে, নারীর ক্ষমতায়নের প্রশ্নে দলগুলোর কি অবস্থান এবং তারা অর্ধেক জনগোষ্ঠীকে কিভাবে তারা আগামীতে তাদেরকে কাজে লাগাবেন উৎপাদনে, তাদের জাতীয় জীবন গঠনে, রাষ্ট্র নির্মাণে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই প্রশ্নে আমরা ভোটাররা আরও সচেতন হবেন তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে, সেই আশা রেখে আজকে ডেডলাইন বাংলাদেশ এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার।